তো আজকে মূলত আমরা কথা বলবো হচ্ছে ভ্যারিয়েবল নিয়ে। ভ্যারিয়েবল ওকে, সো আমরা একটু লিখে নেই জিনিসটার নাম VARIABLE ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল বিষয়টা কি সেটাকে একটু এক্সপ্লেইন করতেছি। আপনারা কন্টেইনার কিছু নামে কিছু চেনেন? মানে এই যে এরকম কন্টেইনার থাকে না বাসায়, যেটার মধ্যে হচ্ছে হয়তো আমরা অনেক কিছু রাখি, বলতে পারি কি মুড়ি রাখি, খাবার বিস্কিট থাকে, অনেক কিছুই থাকে, থাকে না? বিভিন্ন ধরনের কন্টেইনার থাকে। ধরে নেন যদি এরকম হয় বিষয়টা, এটা আমার একটা কন্টেইনার, এটা ধরেন আরেকটা কন্টেইনার, এটার মধ্যে ধরেন কি আছে, চিরা আছে। ধরে নেন এটাও সেম আরেকটা কন্টেইনার, এটার মধ্যে কি আছে, হ্যাঁ মিঠাই। মিঠাই গুড় একই জিনিস না? ওকে ঠিক আছে। তো তিনটা জিনিস আছে এবং তিনটাই হচ্ছে সেম কালারের ধরেন কন্টেইনার। এখন দেখেন এই যে কন্টেইনারটা, এইটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি হবে, ভ্যারিয়েবল। এই কন্টেইনারের ভিতরে আমরা কি রাখছি, মুড়ি। তার মানে হচ্ছে কন্টেইনারের ভিতরে আমরা যে জিনিসটা রাখি সেইটাকে বলা হচ্ছে আমাদের ভ্যালু। যার ভিতরে রাখতেছি সে হচ্ছে আমার ভ্যারিয়েবল, এবং এই ভ্যারিয়েবলের ভিতরে আমি যাকে রাখতেছি সেটা হচ্ছে আমার কি, ভ্যালু। ভ্যালু হিসেবে আমার অনেক কিছু থাকতে পারে, সেটাতে আমি যাচ্ছি। এই ভ্যালুকে আপনাকে আরেকটা নামে চিনতে পারেন, সেটা কি, ডাটা, যেটাই বলেন ভ্যালু অথবা ডাটা। তার মানে আমার যে কন্টেইনার আছে সেটা হচ্ছে, যদি আমার ভ্যারিয়েবল চিন্তা করি, মুড়িটা আমার কি হয়ে গেল, তাহলে ভ্যালু হয়ে গেল না? এই মুড়ি আমার ভ্যালু, চিড়া আমার কি ভ্যালু, মিঠাইও আমার কি ভ্যালু। এখন এই ভ্যারিয়েবল গুলো বানানোর একটা কিছু নির্দিষ্ট নিয়ম আছে। আমি চাইলে আমার ইচ্ছা মতো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি না। পিএইচপি কিছু রুলস আছে যে আপনি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হলে বা ভ্যারিয়েবল যদি আপনি বানাতে চান, এই নিয়মে আপনাকে ভ্যারিয়েবল গুলো বানাইতে হবে। এখন দেখেন বানানোর নিয়মটা কি। প্রত্যেকটা ভ্যারিয়েবলের আপনার একটা কি থাকা লাগবে, একটা নেম থাকা লাগবে। এটা ইউনিক হতে হবে। হ্যাঁ ইউনিক হতে হবে কি? হ্যাঁ বলতেছি। এখন ধরে নেন এই কন্টেইনারের নাম হচ্ছে কি বলতে পারি, রেড সাপোজ। এই কন্টেইনার নাম হচ্ছে রেড, এর কন্টেইনার নামও কি রেড, এই কন্টেইনার নামও কি রেড। তিনটার চেহারা সেম না এখন হিসেবে, এটা লাল কালার, এটাও লাল কালার, এটা ধরেন যে লাল কালার। এখন আমি যদি আপনাকে এরকম পাঁচটা আমার কন্টেইনার থেকে, আমি যদি আপনাকে বলি যে এই পাঁচটা কন্টেইনার থেকে মুড়ি নিয়ে আসো, আপনাকে এক্স্যাক্টলি চিনবেন কোটার মধ্যে মুড়ি আছে? চিনবেন না। কিন্তু আপনি যা ধরবেন এটারে, এটাও তো লাল, এটাও লাল, এটাও লাল, আপনি এখানে যা দেখবেন যে চিরা আছে, নাই মুড়ি। তাহলে কিভাবে আলাদা করা যেতে পারে? যদি এটার কালার গ্রিন হইতো তাহলে ইজি হইতো না বিষয়টা। অথবা হচ্ছে এই কন্টেইনার যদি আমি একটা নাম দিয়ে দিতাম যে এটার নাম হচ্ছে চিরা, লিখে দিলাম, লিখে দিয়ে আমার গ্রামে দেখবেন যে পাতিলা আর কি সেম হয়ে যায়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, তখন তারা লাল রং দিয়ে বলে দেয় না। ইভেন হচ্ছে যে গ্রামের হাঁস মুরগির মধ্যে রং দিয়ে দেয়, কিন্তু এটা আমার মুরগি কেন বলে দেয় আলাদা করে, ইভেন হচ্ছে আমাদের ক্লাসের ক্ষেত্রে যখন আমরা স্টুডেন্ট ছিলাম স্কুলে অথবা কলেজে, সেম নামে দুইজন থাকতো বা তিনজন থাকতো, আমরা কিন্তু একটু নাম আলাদা করে দিলাম। ধরেন যে ওই একজন নাম আছে রাকিব, সাপোজ সে একটু মোটা, একজন রাকিব, আর একটু চিকন। আমরা আলাদা করতাম কিভাবে, মোটা রাকিব আমাদের চিকন রাকিব, আর যদি কালা আর ধলা হইতো তাহলে হচ্ছে কালা রাকিব বলতাম না আলাদা করে। আমরা কিন্তু নিজের আলাদা করে নাম দিয়ে দিতাম, আলাদা করে আইডেন্টিফাই করার জন্য, ঠিক না? তো এই যে আমাদের ভ্যারিয়েবল গুলো, এই ভ্যারিয়েবলে আমরা যদি এক্সাক্ট ভ্যালু চাই, ধরে নেন মুড়ি হচ্ছে আমার একটা কি, মুড়ি হচ্ছে আমার একটা ভ্যালু। এখন আমি যদি এটার আলাদা একটা নাম দিয়ে দিতাম যে এর নাম হচ্ছে, ওর নামই হচ্ছে কি মুড়ি, যদি এর নামই থাকতো হচ্ছে আলাদা করে মুড়ি, তাহলে সেক্ষেত্রে আমি যদি হচ্ছে এই মুড়ি নামক একটা কন্টেইনারকে হাত দিতাম, তাহলে সাথে সাথে এর ভিতরে কি পেতাম, মুড়ি পেতাম। আমি যদি ওর নাম দিয়ে দিতাম একটা চিরা, তাহলে চিরার ভিতরে ঢুকলে কি পেতাম, চিরাই পেতাম। মিঠাইয়ের ভিতরে ঢুকলে মিঠাই পেতাম। তার মানে এখানে একটা জিনিস মানে আমরা কিন্তু শিখলাম যে আমরা যখন ভ্যারিয়েবলের নাম দিব, নামগুলো সবসময় কি হলে ভালো হয়, ইউনিক হলে ভালো হয়, অথবা আলাদা হলে ভালো হয়, যাতে করে আমরা ইউনিক দিলে যেই ভ্যালুটা চাই সেই এক্সাক্ট ভ্যালুটাই আমরা পাবো, তাই না? আসেন, জায়গা আছে, সামনে বসেন, এখানে বসেন। আচ্ছা, তো আমরা এবার একটু জেনে নিই আসলে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য কি শুধু নেম লাগে নাকি হচ্ছে এর সাথে আরো কিছু আছে। ভ্যারিয়েবলের জন্য প্রথমে হচ্ছে আমার একটা নেম অবশ্যই লাগবে, ঠিক আছে? এই নেমের ভিতরে আমাদের ভ্যালু অ্যাসাইন করার জন্য মাঝখানে একটা কি দিতে হবে,
ইকুয়াল সাইন দিতে হবে, আর এইখানে আমার ভ্যালু দিতে হবে। ভ্যালুর ক্ষেত্রে আমার নাম্বার হইতে পারে অথবা লেখা হইতে পারে, টেক্সট হইতে পারে, অনেক কিছু হইতে পারে। বাট এই নামকরণের আরো কিছু মানে সঠিক উপায় আছে, আর কি কি উপায় করা যাবে না সেটাও আছে। শুরু করার জন্য ভেরিয়েবলে পিএইচপি তে আপনাকে প্রথমে যে সাইনটা দিতে হবে সেটা কি ডলার সাইন। প্রথমে আর কি টাকা পয়সা দিয়ে শুরু করা। কেন এটা ডলার সাইন বলেন তো? কারণ এটা তৈরি করছে আমেরিকানরা, যে রাসমুস হলো ওরা হচ্ছে আমেরিকান। এখন বলতে পারেন স্যার কি নাই ইউরোর কেউ বানায় নাই, বাংলাদেশি টাকা, বাংলাদেশি আছে টাকা কিন্তু এরকম নাই। তো যাই হোক, বাংলাদেশে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল যার নাম ছিল হচ্ছে চাস্ক্রিপ্ট। বাংলাদেশি একজন বানাইছিল। ওইখানে যে আমরা বলি না যে ইফ লিখি, ওরা লিখবে হচ্ছে ওরা ছিল হচ্ছে যদি, মানে বাংলায় পুরো প্রোগ্রাম এটা বানাইছিল, যদিও শুরু খুব এটা চলে নাই, বাট ছিল চাস্ক্রিপ্ট নামে একটা বানাইছিল। আচ্ছা, তার মানে স্টার্ট করতে হবে কি দিয়ে? আমাদের ভেরিয়েবল ঘোষণা করলে ডলার সাইন, এটা অবশ্যই লাগবে। ভেরিয়েবল ডিক্লারেশন মানে আপনাকে স্টার্ট করতে হবে কি দিয়ে? ডলার সাইন দিয়ে। আচ্ছা, ডলার সাইনের পরে আপনাকে যেটা করতে হবে, একটা কি দিতে হবে? নেম। এইটা হচ্ছে প্রথম মানে সিস্টেম যার মাধ্যমে আপনি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করবেন। প্রথমে একটা ডলার সাইন, এরপর আপনাকে কি দিতে হবে? একটা নেম দিতে হবে। আচ্ছা, দিলাম একটা নেম। এই হচ্ছে আমাদের ভেরিয়েবলের নেম হয়ে গেল। এবার আপনি ইকুয়াল দিয়ে একটা ভ্যালু লেখেন। ভ্যালু কি লিখবেন সেটা পরে আসছে, বাট নামকরণে আরো কিছু নিয়ম আছে। আপনি ডলার সাইন দিয়ে একটা অ্যালফাবেট দিয়ে একটা নেম লিখলেন, এটা একটা রুলস। আরেকটা রুলস হচ্ছে যে আপনি ডলার সাইনের পরে আপনি চাইলে একটা কি দিতে পারেন? আন্ডারস্কোর দিতে পারেন। এটা সঠিক নিয়ম। আন্ডারস্কোর দেওয়ার পর আপনি সাথে একটা কি দিতে পারেন? একটা নেম দিতে পারেন। এইটাও ভেরিয়েবল হিসেবে গণ্য করা হবে, কোনো সমস্যা নেই। আপনি চাইলে যদি আপনার ভেরিয়েবলের নাম এরকম হয় যে আমার ভেরিয়েবলটা অনেক বেশি বড়, মানে ভেরিয়েবলের নামটা কি হবে? অনেক বেশি বড় হবে, এরকম হইতে পারে। ধরেন আমাদের নাম হইতে পারে এরকম ফার্স্ট নেম, এরকম। এখানে কয়টা শব্দ আছে হিসেবে? দুইটা। তো এই ধরনের ইয়ের ক্ষেত্রে আপনি যেটা মানে চেষ্টা করবেন সেটা হচ্ছে এইভাবে লিখবেন, ফার্স্ট নেম। এটা হচ্ছে, এটাও আপনাকে ভেরিয়েবল হিসেবে গণ্য করবে। বাট আপনি যদি এইভাবে করেন ডলার ফার্স্ট, তারপর একটা স্পেস দিয়ে লেখেন হচ্ছে নেম, তাহলে এটা ভেরিয়েবল না, এটা ভেরিয়েবল করবে না এবং এটাকে একটা ইরর দেখাবে। তার মানে এখানে কি বিষয়টা বুঝলাম? ভেরিয়েবল ঘোষণার মাঝখানে কি দেওয়া যাবে না? স্পেস দেওয়া যাবে না। স্পেস দেওয়া যাবে না, সহজ কথা। ভেরিয়েবল ডিক্লারেশন করলে আপনাকে অবশ্যই এরকম অ্যাটাচ করে দিতে হবে। এখন বলতে পারেন জি স্যার আমি অ্যাটাচ করে দিব, যদি আমি মাঝখানে হাইফেন দিই এইটাও হবে না। আপনি আলাদা করতে হলে মাঝখানে কি দিতে হবে? আন্ডারস্কোর দিতে হবে। হাইফেন দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না, বাট আপনি এরকম বড় নামের ক্ষেত্রে মাঝখানে একটা কি দিতে পারেন? আন্ডারস্কোর দিতে পারেন। বাট ডলার সাইনের পরে আন্ডারস্কোর দেওয়াটা কি স্ট্যান্ডার্ড? না, এর স্ট্যান্ডার্ড না, মানে এটা সঠিক রুলস। আপনি এখানে আন্ডারস্কোর দিয়ে আপনার নাম বানাইতে পারেন, আবার না দিয়ে এখানে সরাসরি নামও দিতে পারেন। আবার বড় নামের ক্ষেত্রে মাঝখানে একটা আন্ডারস্কোর দিয়ে আরেকটা নাম দিতে পারেন যদি বড় শব্দ হয়। এইটা মানে এগুলো আমি যেটা বললাম, আন্ডারস্কোর দিয়ে শুরু করলে সেটা সঠিক নিয়ম, আন্ডারস্কোর দিয়ে না শুরু করলেও সেটা একটা সঠিক নিয়ম। বাট বড় নামের ক্ষেত্রে স্পেস দেওয়া সঠিক না, ড্যাশ দেওয়াও সঠিক না, আন্ডারস্কোর দিতে পারবেন। হ্যাঁ, তো দুইটা আন্ডারস্কোর যদি শুরু করতে তার সমস্যা না, দিতে পারবেন। ক্যামেল কেস করা যাবে। আরেকটা হচ্ছে ক্যামেল কেস। বড় নামের ক্ষেত্রে যদি এরকম হয় যে আমি এইভাবে দিব, তাহলে ফার্স্ট, তারপর নেম, স্পেস তো আমি দেই নাই। প্রথম নামটা কি স্যার ইয়ে দেওয়া যাবে না? ছোট হাতে দেওয়া যাবে না? ইচ্ছা, হ্যাঁ পারবেন, কোনো সমস্যা নেই। সহজ কথা হচ্ছে আপনি বড় ছোট মিলাই দেন, যাই দেন না কেন, স্পেস যাতে না হয়, তারপর হচ্ছে মাঝখানে যাতে কোনো ড্যাশ না হয়, এটা মাথায় রাখবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে আপনি এইভাবে শুরু করতে পারবেন না। যদি এখানে আমি চিন্তা করি আমি 2 দিয়ে শুরু করলাম, নাম্বার দিলাম, এটাও হচ্ছে সঠিক ভ্যারিয়েবল না, এইভাবে দেওয়া যাবে না। শুধু নাম্বার না, আপনি যদি একটা স্পেশাল ক্যারেক্টার দেন সেটাও হবে না। সঠিক রুলস গুলো কি কি সবাই একটু বলি আমার সাথে সাথে। সঠিক হচ্ছে প্রথমে কি দিয়ে শুরু করতে হবে? এরপর কি দিতে পারি? আমরা একটা নেম দিতে পারি, চাইলে আর কি দিতে পারি? আন্ডারস্কোর দিতে পারি। লেটার দিয়ে শুরু করা কি ভালো, তাই না? তারপর হচ্ছে ড্যাশ দেওয়া যাবে না, আর কি দিতে হবে? ক্যামেল কেস দিতে পারি, ক্যামেল কেস। আর কিছু নেম, ডলার সাইন তো দিলাম, নেম দিব, তারপর হচ্ছে আন্ডারস্কোর দিতে পারি, লেটার দিতে পারি, আর কি ক্যামেল কেস দিতে পারি।
আর নিয়ম কোনগুলো দেওয়া যাবে না? নাম্বার দেওয়া যাবে না, নাম্বার দেওয়া যাবে না, স্পেশাল নাম্বার দেওয়া যাবে না, স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না, তারপর হচ্ছে ড্যাশ বা হাইফেন এটা দেওয়া যাবে না, তারপর আর কি আছে? স্পেস, স্পেস দেওয়া যাবে না। তো এগুলো হচ্ছে সঠিক নিয়ম, আর এগুলো কি ভুল নিয়ম, তাই না? সবগুলো থেকে বেস্ট কোনটা হবে? বেস্ট হচ্ছে আমরা নরমালি আমাদের ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করব এইভাবে নরমালি ডলার দিয়ে নেম, এবং সব সময় চেষ্টা করবেন ওই ক্যামেল কেস দেওয়ার দরকার নেই। সব সময় গুড প্র্যাকটিসটা হচ্ছে যদি আপনি সব সময় লোয়ার কেস ইউজ করেন সবচেয়ে ভালো। কারণ যদি এরকম ক্যামেল কেস দেন না, আপনি দেখবেন যে আপনার ফর্মে দিয়েছেন ক্যামেল কেস, আপনি যখন ইনসার্ট করতেছেন তখন ভ্যারিয়েবলের নাম ধরছেন লোয়ার কেস, তখন একটা গ্যাঞ্জাম চলে আসে, আপনার হয়তো মনে নাই যে আমি দিয়েছিলাম। সো বেটার হচ্ছে সবসময় কি ইউজ করা? লোয়ার কেস ইউজ করা। লোয়ার কেস ইউজ করলে তখন দুইটা লোয়ার কেস লাগবে। হ্যাঁ, যেইভাবে ভ্যারিয়েবলের নাম দিবেন সেইভাবে লিখবেন। কারণটা কি? কারণটা হচ্ছে পিএইচপি কে বলা হয় কেস সেনসিটিভ। ভ্যারিয়েবল কেস সেনসিটিভ। হ্যাঁ, পিএইচপি হচ্ছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভের মানেটা কি? আপনি এখানে যেভাবে লিখবেন সেটা, এটা ভিতরে যদি ধরেন আপনি 1 দিবেন, তাহলে আপনি যখন এটাকে পেতে যাবেন তখন ডলার দিয়ে এইভাবে দিলে আর কাজ করবে না, তখন আপনাকে এখানে এন বড় না, আপনি এখানে কি করতে হবে? আমাদের যেইভাবে ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করবেন তাকে পেতে হলে সেম ভাবেই রাখতে হবে। এটা কি শুধু স্যার ভেরিয়েবলের জন্য নাকি সব ক্ষেত্রে? এখন আমরা ভ্যারিয়েবল কিভাবে ডিক্লারেশন করি? হ্যাঁ আসেন ম্যাম, এর দেরি কেন? বৃষ্টির জন্য না জ্যাম রাস্তায়? কোনটা? রাস্তায় যায় বাসা বলতে গেছে 2 ঘন্টা আগে রওনা দেয়, আরো আধা ঘন্টা আগে রওনা দিতে হয়। আচ্ছা, তো ভ্যারিয়েবল কিভাবে ডিক্লারেশন করলে আমরা জানলাম। আর ভ্যারিয়েবলের মধ্যে অ্যাকচুয়ালি থাকে কি জানো? একটু আগে বলছি ভ্যালু থাকে, অথবা এটাকে আরেকটা কি বলতে পারি? দুইটা জিনিস থাকে। এখন আমাদের ভ্যালুর বা হচ্ছে ডেটার কিছু রূপ আছে বা হচ্ছে টাইপস আছে। কিরকম টাইপস? আমাদের পিএইচপি তে মোটামুটি কিছু টাইপসের মধ্যে যেগুলো কমন আমি সেগুলো আগে বলেছি, এরপর আমরা আরো সামনে আরো কিছু টাইপস নিয়ে কথা বলবো। প্রথমে যেটা বলি সেটা হচ্ছে ইন্টিজার। তো লিখে নিতে পারেন ইন্টিজার। ইন্টিজার নামে আমাদের একটা ডাটা টাইপস আছে, বা হচ্ছে এটাকে বলে কি ভ্যালু আছে। পুরো লেখা লাগে ইন্টিজার না শুধু জাস্ট আইএনটি লিখলে? পুরো আমাদের কিছুই লেখা লাগে পিএইচপি তে, জাস্ট হচ্ছে আপনি লিখলেই বুঝে যাবে এটা ইন্টিজার নাকি। তারপর হচ্ছে স্ট্রিং। স্ট্রিং নামে আমাদের একটা ডাটা আছে বা ভ্যালু আছে। এরপরে হচ্ছে আমাদের আছে হচ্ছে ফ্লোট, ফ্লোট আছে, অ্যারে আছে, অ্যারে আছে, হ্যাঁ বুলিয়ান একটা আছে। অবজেক্টও আছে, দশমিক। দশমিকের জন্য তার একটা ইউজ করা হয় কি ডাবল? ফ্লোটটাই তো দশমিক, একটা আছে ডাবল, তাহলে আমাদের এখানে ফ্লোট ফ্লোটে মেবি দশমিকের পরে একটা ডিজিট আছে, আর ডাবলে তো দুইটা বা এর অধিক আর কি। ডাবল আমাদের আছে। ওকে, সো আমাদের মেইনলি আজকে একটু জানি ইন্টিজার কি, স্ট্রিং কি, ফ্লোট তো জানি, অ্যারেটা কি একটু জাস্ট ধারণা দিয়ে দিব, না বুলিয়ান সম্পর্কে একটু বলে দিচ্ছি, ওই বিষয়গুলো একটু পরে আসি। ধরেন আমার একটা ভেরিয়েবল আছে এখানে ডলার, আমি নিলাম হচ্ছে এটা একটা ভেরিয়েবল নিলাম। এইখানে যখন আমি হচ্ছে এরকম 1 থেকে মানে 0 থেকে কত পর্যন্ত 9 এরকম নাম্বার দিব, তখন সেই ধরনের ভ্যালুকে বলা হবে কোনটা ভ্যালু? ইন্টিজার টাইপের ভ্যালু। যখন আমি হচ্ছে ডলার সাইন দিয়ে বলে দিব হচ্ছে ডলার এ, এখানে আমি বলে দিলাম কি হ্যালো, তখন এটাকে বলা হবে কি স্ট্রিং টাইপের নাম্বার। আর এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে স্ট্রিং লিখতে হলে ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মাঝখানে লিখতে হবে। আর স্ট্রিং মানেই সেখানে আপনি কি দিতে পারেন? লেটারস গুলো, তাই না? লেটার দিয়ে যে লেখাগুলো আমরা লিখি স্ট্রিং আকারে যায়। ওকে, তারপরে ফ্লোট মানে তো বুঝতেছি দশমিক। হ্যাঁ, আর স্ট্রিং এ কি আপনার ইন্টিজার দিলে হবে না? স্ট্রিং এর শেষ ইন্টিজার দিতে পারবেন, বাট স্ট্রিং এ আপনি নাম্বারও দিতে পারেন। কিরকম? আপনি ডাবল কোটেশনের মধ্যে এভাবে বলে দেন 1 2 3, তার মানে এটা স্ট্রিং হিসেবে কি করবে?
কাউন্ট করি। কোটেশনের মধ্যে লিখি সেটা স্ট্রিং। বাট নরমালি আমরা স্ট্রিং বলতে এই ধরনের টেক্সটগুলোকে বুঝি, তাই না? কারণ স্ট্রিং হিসেবে আমাদের এটা দরকার হইতে পারে এরকম অনেক ক্ষেত্রে যে আমাদের হ্যালো কথাটার উপর একটা 1 আসবে বা 2 আসবে। হ্যাঁ, এটা স্ট্রিং হিসেবে আমি ধরতে পারি। বাট স্টার্টিং এ যদি হচ্ছে আমি শুধুমাত্র যদি স্ট্রিং বলে এখানে 1 2 3 দিই তাহলে বিষয়টা খারাপ হয়ে যায়, তাই না? ইন্টিজারে কি আমি কোটেশন দিয়ে স্ট্রিং লিখতে ইন্টিজার লিখতে পারবো? না, ইন্টিজার শুধু এইভাবেই দিলে কি কোনো প্রবলেম হবে স্যার? ধরবে না তো? স্যার, এটা integer হবে না, string এর আছে। আপনি ইউরোপ পাবেন তো। যদি ধরেন স্যার, এটা integer থাকবে। আপনি এখানে বলবেন না যে এটা স্ট্রিং নাকি কি, সে বুঝে নিবে। কোটেশন দিলে সে বুঝে নিবে এটা স্ট্রিং, না দিলে সে নাম্বার হিসেবে কাউন্ট করবে। আর এরকম দশমিক যেটা দশমিক টাইপের গুলো আমরা কি বলতে পারি? ফ্লোট। আর যদি এরকম থাকে 1.556 তাহলে এটা ডাবলে চলে যায়। আর কি আছে? অ্যারে। অ্যারেটা কি জিনিস আমি বলতেছি, অ্যারেটা নিয়ে আমাদের আলাদা ক্লাসই আছে, কারণ অ্যারে মোটামুটি একটা বড় বিষয়। অ্যারেটা হচ্ছে আমরা নরমালি একটা ভেরিয়েবলের মধ্যে কয়টা ভ্যালু রাখতে পারি? একটা ভ্যালু রাখতে পারি, তাই না? সো আমাদের অনেক সময় এরকম দরকার হয় যে আমাদের একটা ভেরিয়েবলের ভিতরে মাল্টিপল ভ্যালু রাখবো, মানে অনেক ভ্যালু রাখতে চাই, 100 200 1 লাখ ভ্যালু রাখতে চাই। তখন সেই ভ্যালু রাখার জন্য আমাদের কে হেল্প করবে? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে সুপার ভেরিয়েবল। নরমালি হচ্ছে এগুলো হচ্ছে নরমাল ভেরিয়েবল যেটার মধ্যে আমরা একটা ভ্যালু স্টোর করতে পারি, বাট এর মধ্যে একাধারে আমি একসাথে ধরেন যে 12 13 আবার এখানে বলতে পারি কি হ্যালো, এইভাবে অনেক ডাটা একসাথে রাখা যায়। এই জন্য এটাকে কি বলা হচ্ছে? সুপার ভেরিয়েবল। আর বুলিয়ান মানে হচ্ছে ট্রু ফলস। ট্রু আর কি ফলস। কোথাও যদি সত্য মিথ্যা চেক করা দরকার হয় তখন আমরা এই বুলিয়ানটা, বিশেষ করে লজিক্যালের সময় দরকার হয়, এটা আমরা দেখব পরে। আর অবজেক্টও হচ্ছে মানে বিশাল আকারে ডাটা স্টোর করার জন্য দরকার হয়, এটা পরে আসবে, আপাতত দরকার নাই। তো আমরা একটু এগুলা করে করে দেখি যে আসলে কি রকম ভাবে কাজ করতেছে। স্যার, ফ্লোটে কয় ঘর ধরে? ফোর্টে যতগুলো দরকার বলা যায়, সর্বোচ্চ সম্ভবত 4টা বা 5টার মতো। আচ্ছা, আমাদের কোথায় থাকে জানো? এসসি ডক্স এর ভিতরে। তারপরে আমাদের এখানে ক্লাস 1 ছিল একটা, আজকে এটা আমরা বানাই ফেলি কি ক্লাস 2 বানাই ফেললাম। এটা কি এবারে ওপেন করব কোথায়? ভিএস কোডে। এটা কি আমাদের সেটা? এটা আরেক জিনিস। হ্যাঁ, এটা না, লারাভেল। আচ্ছা, তারপর হচ্ছে এটা হচ্ছে আমাদের HTML। এগুলো আজকে দরকার নেই আমাদের, আমরা জাস্ট সব ফেলে দিলাম। PHP এর কোড লেখার জন্য আমাদের কোন ট্যাগ লিখতে হয় জানো? PHP লিখতে হয়। শুরু করলাম, শেষ করলাম। স্যার, এটা কি কোনো এক্সটেনশন ইউজ করতেছে? কোনটাতে? আলাদা বিএস কোড একদম শুরু থেকে ফ্রেশ ইউজ করতে পারছো, তারা এক্সটেনশনগুলো আমরা ধীরে ধীরে ইউজ করতে পারবো। এটা আসলে পসিবল না, কারণ এখানে অনেকগুলো ক্লাস হয়, লারাভেলের ক্লাস হয় যেগুলো অ্যাডভান্স। তো এখানে তো তাদের জন্য আবার প্রবলেম, প্রত্যেক ক্লাসে তাই শেষে এক্সটেনশন চলে, ঠিক না, পসিবল। এখানে কি কি এক্সটেনশন লাগবে আপনাদের কাজের ক্ষেত্রে গেলে সব লিস্ট আমি বলে দিব এবং আমি দেখাইও দিব কি কি ইনস্টল দিবেন। আপাতত এক্সটেনশন নিয়ে কোনো চিন্তা করেন না। ওকে, সো পিএইচপি শুরু করলাম, পিএইচপি শেষ করলাম। এখন আমাকে বলেন ভ্যারিয়েবল অ্যাসাইন করার জন্য সর্বপ্রথম কি দিয়ে শুরু করতে হয়? কি দিয়ে? $সাইন। তারপর এটা কি দিতে হবে? নেম দিতে হবে। নেমটা আমরা যে কোনো কিছু দিতে পারি, তাই না? নেমটা হচ্ছে আমার নিজের ব্যাপার। আমার যে হচ্ছে ওই নেম মানে নেমই দিতে হবে তা না, আমি নেমের জায়গায় দিতে পারি আমার নাম, নাম যা লিখতে চাই, কিন্তু মাথায় রাখতে হবে নিয়মটা যাতে কি থাকে, সঠিক থাকে। তো আমরা জানি হচ্ছে এ একটা ভ্যারিয়েবল হিসেবে সঠিক না ভুল? অবশ্যই সঠিক, তাহলে আমি দিলাম। ইকুয়াল সাইন মানে কি? এখানে মানে অ্যাসাইন করলাম, তাই না? আচ্ছা, আমরা একটা ভ্যালু দিলাম, যদি আমি দিলাম হচ্ছে 10, এটা কি টাইপের ভ্যালু হয়ে গেল? ইন্টিজার। সো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে ইকুয়াল লেখার পরে এখানে যে কথাটা বলবেন সেটাই দেখায়, তাই না? বাট এখন যেহেতু এই টেক্সটগুলোকে বা ভ্যালুগুলোকে আমি সরাসরি ইকুয়ার মধ্যে দিতে চাচ্ছি না। কেন চাচ্ছি না? কারণ ভ্যালুগুলোকে আমরা একটা কিসের মধ্যে স্টোর করে রাখছি? ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখছি। হ্যাঁ, ইকো হচ্ছে কোনো কিছুকে ব্রাউজারে প্রদর্শন করার জন্য, সহজ কথা। ওকে, মানে আপনি একটা কাজ করছেন, এটাকে ব্রাউজারে দেখতে চান, সেক্ষেত্রে ইকো ইউজ করবেন। এছাড়া আরো কিছু আছে, যেমন অ্যারের কথা বললাম, অ্যারেটা আবার ইকো দিয়ে পারবে না, সেটার জন্য আরেকটা ফাংশন আছে, দেখবো। ওকে, সো আমরা এখানে কি দিলাম? ইকো। এখন 10 কে যদি চাই তাহলে কাকে ধরবো? অনেকটা ওই যে আমাদের অঙ্কের মতো না, এর ভিতরে 10 আছে, বি এর ভিতরে 20 আছে, a প্লাস বি, সেম জিনিস। তো
তাহলে আমরা যদি ডলার এ দিয়ে দিই এবং আউটপুটে গিয়ে যদি আমি একটু দেখতে চাই, আউটপুটে যাওয়ার জন্য আমার কোন অ্যাড্রেসটা লিখতে হবে? স্মার্টলি যদি যেতে চাই এখান থেকে ক্লাস 2 এই যে হচ্ছে আমার 10 চলে আসে। ঠিক আছে, আসলো। এখন দেখেন আমি যদি আরেকটা ভেরিয়েবল নেই ডলার বি, এখানে বলে দিলাম কত? 5। এখন আমি চাচ্ছি 10 আর 5 যোগ করতে, তাহলে মাঝখানে জাস্ট একটা কি দিয়ে দিবেন? প্লাস দিয়ে দিবেন। তারপর কোন ভেরিয়েবলকে যোগ করতে চান? বি কে যোগ করতে চান, জাস্ট দিয়ে দেন, হয়ে গেল। যদি চাই যে আরেকটা এইটাকে যোগ করে আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখতে, তাহলে এখানে এটা কিনে নিব, তার ভিতরে কারে রেখে দিব? এ প্লাস বি কে রেখে দিব। এবার আমি ইকো করব, কাকে ইকো করলে পাওয়া যাবে রেজাল্টটা? সি কে ইকো করলে পাওয়া যাবে। সেম জিনিসপত্র আসতেছে বারবার। আচ্ছা, তো এইভাবে যখন আমরা নাম্বার দিব তখন সেটাকে আমরা কি বলতেছি? ইন্টিজার টাইপ ভ্যালু বা ডেটা, তাই না? এরপর যদি আরেকটা ভেরিয়েবল নেই আমরা এ দিয়ে, বা এখানে আমি একটা নিলাম হচ্ছে ওয়ার্ড, এবং এখানে আমি বলে দিলাম যেটা আমরা বলবো সেটা হচ্ছে হ্যালো। এখন আমাদের এটা ইকো করতে হবে সেম জিনিস, জাস্ট কাকে ইকো করব? ওয়ার্ড কে ইকো করে দিলে আমার চলে আসবে। এটা আমরা সবাই মোটামুটি বুঝে গেছি। কিন্তু যদি এরকম হয় যে এটা স্ট্রিং টাইপ, বাট আমি এখানে কি দিলাম না? কোটেশন দিলাম না, দেখি তো কি বলে আমাকে। সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড, মানে একটু বলেও দিছে যে এরকম হওয়ার কথা ছিল স্ট্রিং, কিন্তু আপনি দিয়েছেন আরেক রকম। তার মানে হচ্ছে এইভাবে দেওয়া যাবে না। অবশ্যই স্ট্রিং যদি আপনি চিন্তা করেন যে এই ভ্যালুটা আমার স্ট্রিং হিসেবে কাউন্ট হবে, তাহলে অবশ্যই কিসের মধ্যে রাখতে হবে? কোটেশনের মধ্যেই রাখতে হবে, এছাড়া কিন্তু পারবেন না। আচ্ছা, স্ট্যান্ডার্ড কি ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন? সিঙ্গেল আমি দেই, ডাবল কোটেশন দেওয়া যায়। সিঙ্গেলটা ভালো লাগে দেখতে, মানে ডাবল কোটেশন দুইটা চারটা হয়ে যায় তো দেখতে ভালো লাগে না। তো সিঙ্গেল কোটেশন দিতে পারেন আপনারা। যখন স্যার আমরা একটা ভ্যালুর ভিতরে দুটো লিখব, তখন তো আমি যদি ফার্স্টে ডাবল কোটেশন দিই, দেন আবার যদি ডাবল কোটেশন দিয়ে শুরু করি মাঝখানে, তাহলে সমস্যা নেই, সমস্যা নেই। স্যার ডাবল কোটেশন ডাবল মানে যে সিঙ্গেল ডাবল কোটেশনের মধ্যে যদি আমরা ডাবল কোটেশন দেই, সেক্ষেত্রে একটা প্রবলেম হইতে পারে বলতেছে। সিঙ্গেল কোটেশন আমাদের এখানে ওই ধরনের সিচুয়েশন মনে হয় না হবে, কারণ এটা জাভাস্ক্রিপ্টে একটা গ্যাঞ্জাম করতো, সিঙ্গেলের ডাবলের ভিতরে সিঙ্গেল দিলে ডাবল দিলে আবার ঝামেলা করতো। এইখানে আমাদের ধরনের সিচুয়েশন মনে না হবে। স্যার তখন হচ্ছে ভেরিয়েবলটা আমাদের থাকবে না, তখন আমাদের একদম যে আমি যে হ্যালো ওয়ার্ল্ড লিখছেন আপনি, হ্যাঁ, লাইক এরকম করে প্রিন্ট হবে, ডলার সাইন সহকারে প্রিন্ট হবে। যদি আমি সিঙ্গেল কোটেশন আর ডাবল কোটেশন দিতে যদি আমি কম্বিনেশনটা মিল না রাখি, আমি যদি ফার্স্টে ডাবল কোটেশন দিই, দেন হচ্ছে আবার ডাবল কোটেশন দিয়ে মাঝখানে শুরু করি, তাহলে সেটা ভেরিয়েবল হিসেবে ক্রিয়েট হয় না। মানে আপনি তাহলে তো 4টা কোটেশন হয়ে গেল না? আমি তাই ওটা করা যাবে। আমরা যখন ইনপুটটাকে নিব, ইনপুটের মধ্যে আমরা কোনো কোটেশনই দিব না। ওখানে যেটা আসবে সাবমিট করার পর ওটা আমার স্ট্রিং হিসেবে আসবে, অথবা ইন্টিজার হিসেবে নাম্বার দিলে অটোমেটিক্যালি, আমাদের অ্যাসাইন করার দরকার নেই। মানে এখানে তো আমরা নিজেরা ভ্যালুটা বলে দিচ্ছি, বাট আমি যখন ফর্মে যাব, ফর্মে একটা ইউজার কি বলে দেয়, এটা স্ট্রিং টাইপের, তার নাম লিখতে বলছে সে নাম লিখে, তার নাম বয়স লিখতে বলছে সে বয়সে বলে দিল 20 বছর বা 30 বছর। তো সেক্ষেত্রে সাবমিট করার পরে আমাদের ভ্যারিয়েবলের মধ্যে এসে স্টোর হবে। সেটা যদি স্ট্রিং হয় স্ট্রিং হিসেবে হবে, আর যদি সেটা ইন্টিজার হয় ইন্টিজার হিসেবে স্টোর হবে, মানে আমাদের টেনশন নেই, আমরা শুধু ভ্যারিয়েবল ধরবো। আচ্ছা, তো এখন এই যে আমাদের ভ্যালুগুলো আনতেছি, বা কি বলতেছি আরেকটা জানো, ডেটা বলতেছি, তাই না? এই ডেটার কিছু টাইপস আছে, ডেটা টাইপস বলে লিখি ভালো হয়। ডেটা টাইপস বা হচ্ছে ভ্যালু টাইপস। আমরা তো কতগুলো কি সম্পর্কে জানছি, কি এগুলা কি বলা হয়? ডেটা টাইপ, তাই না? এগুলা তো জানলামই। আরেকটা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অপারেটর। ইয়েস, একটু আগে আমরা যোগ বিয়োগ করলাম না? যখন হচ্ছে আমরা যোগ বিয়োগ করতেছি, সেটার মাঝখানে দুইটা জিনিস থাকে, তাই না? কারণ আমি বললাম হচ্ছে a প্লাস b, এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি অপারেটর, আর এটা কি অপারেন্ড। এখন আমাকে বলতে পারবেন কি যে কোনটা অপারেটর আর কোনটা অপারেন্ড? পারার কথা। অপারেটর স্যার হচ্ছে প্লাস প্লাস হচ্ছে কি আমার অপারেটর। কেন? কারণ এর উপর বেস করে অপারেশনটা হচ্ছে, যে আমি যোগ করব নাকি বিয়োগ করব না কি করব, তাই না? স্যার প্লাসটা কি অ্যারিথমেটিক অপারেটর? অ্যারিথমেটিক অপারেটর। এখন এই যে আমাদের বিভিন্ন ধরনের অপারেটর আছে, সেগুলো সম্পর্কে এখন জানার চেষ্টা করি। আমাদের প্রথমে যদি আমি বলি যে আমাদের আছে কি অ্যারিথমেটিক অপারেটর, এর মধ্যে কি কি আছে সেগুলো সম্পর্কে একটু ধারণা লাগবে। আমাদের অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে কি কি আছে? অ্যারিথমেটিক মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এই জাতীয় যে অপারেটরগুলো আছে তার মধ্যে কি কি আছে? আমাদের প্লাস আছে, এরপর মাইনাস, তারপর গুণ, এরপর ভাগ, তারপর হচ্ছে কি মডুলাস, তাই না? অ্যারিথমেটিক অপারেটর। আরেকটা আছে আমাদের ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর।
ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। প্লাস 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 ডিক্রিমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট এবং হচ্ছে ডিক্রিমেন্ট অপারেটরের মধ্যে আছে হচ্ছে আমাদের প্লাস প্লাস, আর এটা কি আছে মাইনাস মাইনাস। প্লাস প্লাস মানে কি এক এক করে এক বাড়াই দিবে, তাই না? ধরেন আমার আছে 2, একটা ভেরিয়েবলের মধ্যে আমি এখানে বলে দিলাম, এখানে আমি একটা ভ্যালু নিচ্ছি 10 ধরেন আমার আছে। আমি যদি এবার বলে দেই ডলার এ কি হবে প্লাস প্লাস, এবার যদি আমি ইকো করি, এখন আমি 10 দেখবো না 11 দেখবো? 11 দেখবো, কারণ হচ্ছে প্লাস প্লাসের মানে হচ্ছে আপনার ভ্যালুটাকে সে কি করে দিবে, এক বাড়াই দিবে। আর যদি আমি এখানে মাইনাস মাইনাস করতাম তাহলে 10 থেকে কত করে দিত, 9 করে দিত। দেখি তো করে কিনা। করতেছে? মাইনাস মাইনাস হচ্ছে ডিক্রিমেন্ট কমাই দিবে, আর প্লাস প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট বাড়াই দিবে। এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি লুপের ক্ষেত্রে। যখন আমার দরকার হয়, ধরেন যে একটা সংখ্যা থেকে শুরু হয়, এই সংখ্যা গিয়ে শেষ হবে, প্রত্যেকবার ঘুরতে ঘুরতে এক এক করে কি করবে, বাড়াই দিবে। তো সেই জায়গাগুলোতে আমাদের এই ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট গুলো হচ্ছে ইউজ করতে হয়। এরপরে আছে হচ্ছে আমাদের কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজন, কম্প্যারিজন অপারেটর। কম্প্যারিজনের মধ্যে কি কি থাকতে পারে বলেন তো? ইকুয়াল, লেস দেন, গ্রেটার দেন। প্রথম হচ্ছে আসেন ডাবল ইকুয়াল, এটা একটা আছে, আর একটা কি আছে ট্রিপল ইকুয়াল আছে। এরপর হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, আর কি গ্রেটার দেন, ইকুয়াল, লেস দেন। এটার মানে কি সমান বা বেশি, আর এটার মানে কি সমান বা কম। আর কাছে কি নট ইকুয়াল, নট ইকুয়াল, নট ইকুয়াল, তাই না? আর কিছু আছে? নট আইডেন্টিক্যাল, নট ডাবল ইকুয়াল, নট আইডেন্টিক্যাল, নট আইডেন্টিক্যাল। ওকে, সো এখানে আমরা তো ইকুয়াল মানে জানি অ্যাসাইন করা, তাই না? অ্যাসাইন করলে এখানে ডাবল ইকুয়াল মানে এটা কি, কম্পেয়ার করা। কি রকম কম্পেয়ার করা? তাহলে আমি যদি এখানে বলে দেই, আমি যদি এখানে বলি যে আমার একটা ভেরিয়েবল আছে যার নাম a, তার ভিতরে আছে 10, তারপর আমি যদি বলে দেই এখানে আরেকটা ভেরিয়েবল আছে b, এর ভিতরে কত আছে, 10 আছে। আচ্ছা, এখন যদি আমি বলি a মানে ডলার a ইকুয়াল ইকুয়াল ডলার b, ট্রু না ফলস? ট্রু, ডাবল ইকুয়াল দিলে, তাই না? ট্রু হবে। আমি যদি এখানে বলি ট্রিপল ইকুয়াল, তাহলে কি ট্রু হবে? জি, ট্রু হবে। অবশ্যই ট্রু হবে। কেন? এখানে ডাবল ইকুয়াল বা ট্রিপল ইকুয়াল মানে হচ্ছে a এর মান আর হচ্ছে b এর মান কি কিনা, মানে সমান কিনা, তাই না? ইকুয়াল কিনা, এটা কম্পেয়ার করতেছে। আর যখন আপনি এইভাবে দিয়ে দিচ্ছেন তখন কি হবে? আমি যদি এখানে ট্রিপল ইকুয়াল দিলাম তাহলে সমান হবে না, হবে না? কি কোনটা হবে? হবে না। ডাবল ইকুয়াল দিলে হবে। হবে, আর যদি ট্রিপল ইকুয়াল দিই হবে না। কারণটা কি? কারণটা হচ্ছে ডাবল ইকুয়াল শুধু ভ্যালু চেক করে, ভ্যালু যেটা সেম আছে কিনা। তাহলে সে এখানে ভ্যালু কত পাইছে, 10, এখানে কত পাইছে, 10। সে বলছে হ্যাঁ ঠিক আছে। আর যখন আপনি ট্রিপল ইকুয়াল দিচ্ছেন তখন সে দেখলো যে এখানে 10 আছে, এখানে 10 আছে। তারপর সে আরেকটা চেক করে, কি করে, ডাটা টাইপ চেক করে। এটা কোন টাইপের ডাটা? প্রথমটা ইন্টিজার, তারপরটা কি, তার মানে কি দুটো কি সেম হইলো না। তখন ট্রিপল ইকুয়াল দিলে আমাকে কি বলে দিবে, ফলস বলে দিবে। এই হচ্ছে ডাবল ইকুয়াল আর ট্রিপল ইকুয়াল। আর এটা তো জানি বড় কিনা চেক করব এটা দিয়ে, ছোট কিনা চেক করব এটা দিয়ে, বড় বা সমান কিনা, ছোট বা সমান কিনা, সমান না কিনা, মানে এই দুটো সমান না কিনা এটা চেক করব। এখন আমি যদি এখানে বলে দিতাম ডলার a ডলার b, ট্রু না ফলস? ফলস না, কারণ এটা কি সমান না হিসেবে, যদি আমি ইন্টিজার দিতাম নরমালি সমান তো নাকি, মানে সমান না, তার মানে ট্রু। আর এটার মানে এটা হচ্ছে কোনটা চেক করবে, টাইপ এবং ভ্যালু, মানে ওই যে ট্রিপল ইকুয়াল যে কাজটা করতে আর কি সেম কাজটা করবে। আচ্ছা, এরপর আর কি আছে? এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। স্যার এই কোনটা? এটা একটু বুঝাই দেন আমাকে। এটা না, না এটা আগেরটা। এটা হ্যাঁ। এটা হচ্ছে নট ইকুয়াল। ধরেন আমি এখানে বললাম a ইকুয়াল ইকুয়াল কত, 5, ডলার b ইকুয়াল ইকুয়াল কত, 5। আমি যদি এখন বলে দিই ডলার a নট ইকুয়াল, মানে a b এর সমান না, সত্য না মিথ্যা? মিথ্যা,
ঠিক আছে এ বি এর সমান এ বি এর সমান না কিনা, হ্যাঁ সমান না রে ভাই, সমান না, ট্রু, সমান না তো, ও মানে সমান না, এই মানে সমান না, কন্ডিশনে এই কন্ডিশনে এটা ট্রু রিটার্ন করবে ফলস বুঝেন নাই? একটু সারা ডাবল না। আচ্ছা, আচ্ছা। প্র্যাকটিক্যালি দেখালে বেশি ভালো এগুলো ভালোই দিচ্ছি, কন্ডিশন তো এখনো যাই না, এই কারণে যাইতে পারতেছি না এখানে। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি বললাম হচ্ছে এ এর মান হচ্ছে 10, তারপর হচ্ছে বি এর মান আলাদা ভ্যালু দিই, তাহলে চিনতে সুবিধা হবে। তখন আমি এটা চেকিং করতেছিলাম যে ভাই দেখো তো এ ইকুয়াল সরি নট ইকুয়াল কত $b, মানে বুঝাইতেছে এ মানে তো হচ্ছে 10, 10টা আমার পাশে সমান না, তার মানে কি সত্য না মিথ্যা? সত্য। আর যদি আমি এভাবে দিয়ে দিলাম এবার 10, তাইলে কি তো এবার বুঝছেন সমান না, এখানে তো আমার ফলস দেখাইতো, না ট্রু দেখাইতো, কেন? এখানে ফলস কারণ এটা তো সমান, তাই না? এটা তো সমান তো। এক সহজ কথা বুঝে নেন, আমি যদি কোথাও চেক করতে চাই যে দুইটা সমান না, তাহলে আমরা কোনটা ইউজ করব? এটা ইউজ করব। মানে এটা সমান না কিনা, সরি মানে সমান না কিনা, মানে সমান না, সহজ কথা। এই জায়গাটা একটু পেঁচাল করে ফেলছি আমরা, সমস্যা না, মানে সহজ কথা সেম না, এখন ক্লিয়ার? মানে এটা স্যার দুইটা সেম না কিনা যদি চেক করতে চাই, যে দুইটা সেম না কিনা, যেমন রাকিব আর আপনার নাম কি জানো? রাকিব আর রবি কি রবিউল সমান কিনা, সমান না কিনা, ট্রু না ফলস? নামগুলো একই কিনা এটা চেক করতে হবে স্যার বিষয়টা কি এরকম হবে যে কন্ডিশন দেওয়া থাকলে সমান হওয়া যাবে না? সমান হওয়া যাবে না, এটা সঠিক না মিথ্যা এটা চেক করব, সহজ কথা। কারণ আপনার মান হচ্ছে 10, রবিউলের মান হচ্ছে 20, আমি চেক করলাম যে রকিব এবং রবিউল যদি সমান না হয় তাহলে আমাকে বলবা এই কথাটা, মানে এই কথাটা বলবা, তাহলে আমি এই চেকিংটা করব এটা দিই, অপারেটরটা দিই, ঠিক আছে? না হইলে না হইলে, সমান না হইলে আমাকে একটা আউটপুট যদি চাই, সেক্ষেত্রে আমরা মাঝখানে এই কম্পারিজন অপারেটর দিয়ে চেক করব। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটর, স্যার নট ডাবল ইকুয়াল টু ওটা হচ্ছে ওই যে অর 10 কিন্তু একজন স্ট্রিং টাইপ আর একজনের ইন্টিজার টাইপ, তখন এটা বুঝতে পারছি ট্রু ফলস বাদ দাম লাগবে সমান না কিনা এটা চিন্তা করতে চিন্তা করতে হবে। হ্যাঁ, এখন দেখেন আমাদের আরেকটা ছিল কম্পারিজন অপারেটর, সরি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে প্রথমে আমরা জানি ইকুয়াল সাইন একটা আছে, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে এর ভিতরে অ্যাসাইন করলাম, তাই না? এরপর আছে হচ্ছে কি প্লাস ইকুয়াল, প্লাস ইকুয়াল, আরেকটা কি আছে মাইনাস ইকুয়াল, মানে এই জাতীয় যা আছে সবই হবে, স্টার ইকুয়াল, এরপর এই তো আর তো কিছু না মনে হয়, মডুলাস অপারেটর আছে। এই তো এখন দেখেন এই যে প্লাস ইকুয়াল, এটাকে আমরা যদি ভেঙে করার চেষ্টা করি, মানে এখানে যদি আমি বলি এ, তারপর আবার বললাম যে এ, স্যার ওগুলো রাখতে ভালো হইতো আগে বলা। হ্যাঁ দেখেন একই জিনিস, প্লাস দিয়ে যা আছে সবগুলোর সাথে একটা ইকুয়াল সাইন বসাই দিবেন, আর কিছুই না। আচ্ছা, এখানে আমরা বলতেছি, আমি যদি এইভাবে বলতাম এ প্লাস ইকুয়াল ধরেন 5 ইকুয়াল, যদি আমি এ করতাম তাহলে আউটপুটে কত পাইতাম? 15 পাইতাম। তার মানে শর্টকাট এভাবে আমরা লিখতে পারি, বাট এটাকে যদি আমি ভেঙে লিখতাম তাহলে বিষয়টা দাঁড়াতো এইভাবে, $a ইকুয়াল $a প্লাস কত, এটা হচ্ছে ভেঙে লেখা, ওটা কি শর্টকাট লেখা। তার মানে হচ্ছে এ এর মানটাকে যোগ করে 5 এর সাথে এ এর ভিতরেই রাখো, অ্যাসাইন করে দাও, এটা হচ্ছে শর্টকাট। আর কিছু স্ক্রিনটা একটু জুম করা যায়? আরো জুম করবো এখন, ওকে। এগুলো সব তাহলে কিসের অ্যাসাইনমেন্ট অপারেটর? লজিক্যাল অপারেটর আমাদের আছে একটা, লজিক্যাল। আচ্ছা, লজিক্যাল অপারেটর মধ্যে কি কি আছে বলেন তো? এন্ড, আর এটা হচ্ছে কি অর, আর এটা কি নট, মানে হচ্ছে এক্সক্লেমেটর। এটা এন্ডটা কোথায় ইউজ করব, অরটা কোথায় ইউজ করব, আর নটটা আমাদের কোন ক্ষেত্রে কাজে লাগবে? এন্ডটা ইউজ করব হচ্ছে আমরা এরকম সিচুয়েশনে, এরকম সিচুয়েশনটা ধরেন আমার এখানে এটা ভ্যালু আছে ডলার, ধরেন নিলাম হচ্ছে a ইকুয়াল কত 10, তারপর আমি বললাম হচ্ছে ডলার জেন্ডার ইকুয়াল কোনটা, ধরেন মেল, ঠিক আছে? আমার যখন ধরেন আমি একটা কন্ডিশন দিতে চাচ্ছি
যেখানে আমার বয়সটা 10 হইতে হবে এবং পাশাপাশি জেন্ডারটা কি হইতে হবে, মেল হইতে হবে। তখন যখন আপনার দুইটা শর্তই পূরণ করতে হবে, এরকম সিচুয়েশন গুলো আসবে, তখন আপনাকে কি ইউজ করতে হবে, হ্যাঁ। আর যদি এরকম হয় যে হয় তোমার বয়স 10 হবে, না হলে তুমি মেল হবা, তখন মাঝখানে কি দিয়ে দিবেন, একটা অন। এখানে কি দুইটাই দেওয়া যাবে না আরো বেশি দিতে হবে? আরো বেশি দিতে পারবেন ইচ্ছা। মোট কথা হচ্ছে সবগুলাই যদি আপনার লাগে, মানে সবগুলা শর্ত আপনি ধরেন যে 4টা ক্রাইটেরিয়া দিবেন, 4টা ক্রাইটেরিয়া যদি আপনার দরকার হয় তাহলে এন্ড, আর 4টার মধ্যে একটা ক্রাইটেরিয়া পূরণ করলে হয় তখন অর একটা হলে সে নট হবে আর অর লাগতে হবে। হ্যাঁ, যে কোনো একটা হইলেই অর, আর সবগুলা লাগলে এন্ড। আরেকটা কি আছে, নট মানে হচ্ছে কি না না। তাহলে এটা দিয়ে আমরা কি কোন ক্ষেত্রে ইউজ করতে পারি বলতে একজন, কন্ডিশন কন্ডিশন মিথ্যা মিথ্যা করতে হবে মানে এটা না হইলেই হয়। না হইলেই না হইলে আপনি দেখবেন তুমি কি রোবট নট। রোবট এখন এখানে কিছু প্রবলেম আমরা তৈরি করে চলেন। আমরা দেখছিলাম যে আমাদের ভ্যারিয়েবল গুলোর ক্ষেত্রে স্পেস দেওয়া যাবে না, তাই না? তাহলে আসলে কি সেটা আমি মুখে বললাম নাকি আসলে আমি সত্য দেখবো? দেখি তো, আমি যেমন ওইভাবে দিলাম, ফার্স্ট স্পেস দিয়ে কি বললাম, নেম। দেখেন আমাদের বিএস করি বলে দিচ্ছে, এটা সত্য না মিথ্যা? কালারটা কি করে ফেলছে, কালারটাই চেঞ্জ হয়ে গেছে না, আরেক কালার, তার মানে ভুল আছে। আরেকটা যদি আমি দেখি যে আমরা যদি নাম্বার দিয়ে শুরু করি, দেখেন তো কালারই চেঞ্জ হয়ে গেছে, তাই না? এবার আমি এবিসিডি লিখলাম, ইউরোর কিন্তু দেখাই দিছে অলরেডি। এখানে কি বলছে, ইউরোর কিন্তু অলরেডি আছে। এর আগে যদি আমরা আন্ডারস্কোর দেই, কোনটার আগে, এইটির আগে এটা দিলে হবে। আন্ডারস্কোর দেওয়া যাবে তো, বলে আন্ডারস্কোর দিয়ে তারপর শুরু করতে পারেন। কিন্তু এই যে আন্ডারস্কোর পরে যে নাম্বারটা দিচ্ছেন, এটাও ভালো প্র্যাকটিস না, সহজ কথায়। মানে একটা কাজ আমরা করতে পারি, সমস্যা নাই, লিগ্যাল ভাবে করা যায়, ইলিগ্যাল ভাবে করা যায়। ইলিগ্যাল ভাবে করলে কি কাজ হয় না? হয়তো, কিন্তু সেটা তো আমরা জানি যে এটা তো ঠিক না। মাসুদের মতো মাসুদের মতো, হ্যাঁ, ভালো হয়ে যাও মাসুদ। তার মানে আমরা যেহেতু জানি যে এটা আসলে সঠিক নিয়ম না, কখনোই ওই ধরনের কাজগুলো করব না। চিন্তা করেন সময় বাঁচাই, আচ্ছা আমার মতো করে দিই, পরে দিব, নেই সে দরকার নেই। আপনি যে এখন যে অভ্যাসটা করে ফেলেন যে নাম্বার দিয়ে শুরু করি, বা এখন যদি হচ্ছে যে মাসুদের মতো কাজ শুরু করেন, এটা ভালো হবে না, পরবর্তীতে আর ভালো হবে না, অভ্যাসটা থেকে যাবে। তো এটা করবেন না, প্রথম থেকে স্ট্যান্ডার্ড কোডিং করার চেষ্টা করবেন, তাহলে অভ্যাসটা সবসময় থাকবে। ওকে, আর এটা কি বলছিলাম, স্পেশাল ক্যারেক্টার। দেখেন এটা তো আরো অন্য কালারই হয়ে গেছে, একদম কালারই হয় না, এগুলো একদম ই হয়ে গেছে। আচ্ছা, এবার দেখি যে আমরা সেম নামে যখন রাখতেছি, ধরেন এখানে আমি বললাম আচ্ছা নেম নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এই নেমের ভিতরে আমরা কি রেখেছি, তাহসান নিয়েছি, তাই না? আমরা জানি এবার যদি আমি ইকো করি নরমালি যে $নেম, আমরা যদি এভাবে বলে দিই নেম, তাহলে আমাকে দেখাবে, অবশ্যই দেখাবে আউটপুটে আমার নামটা দেখানোর কথা। কিন্তু আমি যদি এখানে ভুল ক্রমে কোনো ক্ষেত্রে ছোট হাতে দিয়ে দিই, তাহলে কি দেখাবে, দেখাবে না। না দেখানোর কারণ কি, সে বলতেছে আনডিফাইন্ড ভ্যারিয়েবল, মানে এই নেম নামে কোনো ভ্যারিয়েবল সে খুঁজে পাচ্ছে না, বা এরকম নামে কোনো ভ্যারিয়েবল আপনি ডিফাইনই করেন না। তো সেক্ষেত্রে এইটার মানেটা কি, কেস সেন্সিটিভ, মানে যেভাবে আমি লিখতেছি ভ্যারিয়েবলের নাম, তাকে ইকো করতে হলে সেম ভাবে আমাকে ডিক্লেয়ার করতে হবে। আবার যদি এরকম সিচুয়েশন হয়, আমি ডলার দিয়ে লিখলাম হচ্ছে নেম, এখানে লিখলাম হচ্ছে এরকম একটা কিছু, ঠিক আছে? এখন আমি ইকো করলাম নেম, এখন আমাকে এইটা দেখাবে না এটা দেখাবে, নিচে উপরটাই দেখাবে। কারণ কি, কারণ এইটা নেম বাট এটা আলাদা ভেরিয়েবল, এটা নেম এটাও কি আলাদা ভেরিয়েবল। আচ্ছা, যদি এরকম সিচুয়েশন করি আমরা, এখানে আমি নেম লিখলাম, তখন কোনটা দেখাবে, কেন দেখাবে না বলেন তো? আমাদের ভেরিয়েবলের নাম হচ্ছে $নেম, মানে এই নামে তো কোনো ভেরিয়েবল নাই। আমি যদি এখানে শুধু ছোট হাতে দিয়ে দিই, তাহলে কোনটা দেখাবে, নিচেরটা। কেন, সেম যদি ভ্যারিয়েবল হয়, সে আপনাকে বলবে না যে ভাই সমস্যা নাই, যে তুমি এই নাম অলরেডি দিছো, সে বলে না এটা। কিন্তু আপনি যখন সেম নামে দিয়ে দিবেন ভুল ক্রমে, বাট আপনি চাচ্ছেন তাহসান, আপনার দেখাবে কি, খান দেখাবে। কেন দেখাবে, সেম নামে ভ্যারিয়েবল হলে সবসময় পরেরটাকে কাউন্ট করে, মানে প্রায়োরিটি দেয় কাকে, শেষেরটাকে প্রায়োরিটি দেয়, যার কারণে আমাদের কিন্তু এটা দেখাইছে। আচ্ছা, এখন যদি আপনি চাই যে স্যার আমার দুইটা ভ্যারিয়েবল ধরেন আমি নিছি, আমি এখানে বললাম হচ্ছে ফার্স্ট নেম নিলাম একটা, আর এখানে কি দিলাম, লাস্ট নেম। এখন আমি যাচ্ছি, আমি যদি $ফার্স্ট নেম দিই, তাহলে আমি বুঝতে পারতেছি তাহসান দেখাবে, লাস্ট নেম দিলে খান দেখাবে। কিন্তু আমি চাচ্ছি পাশাপাশি দুইজন আসবে না, এটাকে কি বলা হয় আমি বলি, এটাকে বলা হচ্ছে কনক্যাট করা। কনক্যাটের সহজ ভাষায় কি বলেন তো,
জোড়া দেওয়া সহজ কথা, তাই না? মানে আমরা যদি জোড়া দিতে চাই দুইটা ভেরিয়েবলকে পাশাপাশি, এত লেট কেন? একটু লেট। ওকে, সো কনক্যাট মানে কি? জোড়া দেওয়া, এবং এই প্রসেসিংটাকে আমরা বলি হচ্ছে কনক্যাটানেশন। আমরা যদি আমাদের পিএইচপি তে কনক্যাট করতে চাই তাহলে করতে হবে এভাবে। আপনি এখানে লিখলেন ইকো, প্রথমে আপনার এখানে হচ্ছে ফার্স্ট নেম, এবার একটা ডট সাইন দিতে হবে, এরপর ডলার দিয়ে কি লিখবেন? লাস্ট নেম। তার মানে ফার্স্ট নেম মানে হচ্ছে তাহসান কথাটা আসবে, এরপর এর সাথে জোড়া দিবে কাকে? আবার লাস্ট নেমকে। দেখেন আউটপুটে কি দেখাচ্ছে? জাভাস্ক্রিপ্টে পাস দিতে হয়। তো এখানে দেখেন জোড়া দিছি কিন্তু জোড়াই লেগে আছে, মাঝখানে একটা স্পেস দিলে ভালো হয় না? স্পেসটা আমরা কেমনে দিব? ডাবল কোটেশন দিয়ে ডট দিয়ে এখানে এটা ফাঁকা দিলে হবে? কেন হবে না? হবে, কিন্তু এইভাবে আমরা দিতে চাচ্ছিও না। আমরা চাচ্ছি এই স্পেসটাও আমরা জোড়া দিব একটা। স্পেসটা যদি জোড়া দিতে চান তাহলে বিষয়টা হবে এরকম যে ফার্স্ট নেমের পরে আমি একটা স্পেস দিতে চাই, এই যে আমি একটা স্পেস দিয়ে দিলাম, স্পেসের পরে আবার জোড়া দিব কাকে? লাস্ট নেম। হয়ে গেল বিষয়টা। হ্যাঁ, এইভাবে আপনি জোড়া দিয়ে মাঝখানে আবার অনেক টেক্সটও দিয়ে দিতে পারেন। আমি যদি চাই যে আমার পুরানো আগে এটা দেখে নিয়ে আসে কিনা, আসছে না? এবার কিন্তু আমার ওই স্পেস ফালাই দিছি, এখানকার স্পেসটা পাচ্ছে, কিন্তু আমি যদি স্পেস না মাঝখানে এটা কি দিব? ড্যাশ দিব, পাইছে? যা ইচ্ছে তাই দেওয়া যাবে, স্পেসই দিলাম। আমি চাইলাম যে আমি একটা সেন্টেন্স লিখতে চাই পুরো একটা, তার মানে এটার আগে আমি আরো কিছু কনক্যাট করতে চাই। স্যার স্পেসে ডাবল স্পেস ধরবে না? না, একটাই ধরবে। যতটা দেবেন একটা দেবেন। স্পেসটাও একটা স্ট্রিং হিসেবে নিচ্ছে, এই স্ট্রিং। দেখেন আমি কি দেখলাম? আই অ্যাম, দেখেন পুরো সেন্টেন্সটাই লিখে ফেললাম না কনক্যাট করে। তো এইভাবে মাল্টিপল ভ্যালুকে আপনি চাইলে জোড়া দিতে পারেন। স্যার আর একটা করা যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমি এরকম করে কমপ্লিট না করি, আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমি করি তাহলে হবে না স্যার? সেকেন্ড ব্র্যাকেট কাকে দিবেন? দুইটা ভেরিয়েবলকে সেকেন্ড ব্র্যাকেটে রাখবো, দুইটা সেকেন্ড ব্র্যাকেটে রাখবো। না, এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নাই। এখানে সেকেন্ড ব্র্যাকেট আসবে কেন? স্যার দেওয়া যায় না স্যার? এটা এইখানে না দেওয়াই ভালো, এটার কিছু নিচে আবার জায়গা আছে। ইকো করেন, কোনটাকে? নিচে আটটা ইকো নেন। সেম জিনিসটা কি? হ্যাঁ, same জিনিসটা। হ্যাঁ, যে আপনি ইয়ে করছেন না, না না কোটেশন, হুম, আপনি সামনে থেকে ফালাই দেন হচ্ছে আই এম ফালাই দেন, দেন হচ্ছে যে কেটে দেন, হ্যাঁ ডট কেটে দেন, ও মাঝখানে ডট কেটে দেন, এই দুইটা। হ্যাঁ দুটো কেটে দেন, দেন ফার্স্ট প্রথমটা সেকেন্ড ব্র্যাকেটে রাখেন, ওই যেটাকে হ্যাঁ রাখলাম, আউটারটা ফালাই দেন, আবার সেকেন্ড ব্র্যাকেটে রাখেন, এইভাবে। মাঝখানে কমা দিতে পারেন, কমা না দিতে পারেন, এখন কি আউটপুট আসবে? দেখেন তো আমার ইউরোই তো দেখাইছে 5টা। এটা সঠিক নিয়ম না, আনএক্সপেক্টেড। আমরা এই ধরনের কিছু এক্সপেক্ট করতেছি না আপাতত পিএইচপি তে। না না স্যার কোটেশনের ভিতরে রাখতে হবে মেবি, আপনি ডাবল কোটেশন রাখেন তো? মানে এটার ভিতরে? না না ওই বাইরে 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 ও, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে বুঝছি। ঠিক হয়ে যাবে না? তাহলে তো- যা লেভেল তাই দেখা ওই এটা বলতেছেন? সেকেন্ড ব্র্যাকেট তারপরেও সমস্যা। স্যার ইয়া করেন ব্যাকটিক দেওয়া যেতে পারে ইয়া করেন না দিলে হয়তো বা। কি আর? ডাবল কোটেশন স্যার, এখন একজন বললেন, এখন দিলাম। যা লেভেল তাই দেখা। তাইলে আস স্যার আমি এইভাবে প্র্যাকটিস করছিলাম স্যার তার জন্য। এইভাবে দেওয়ার এইভাবে দেওয়া একই তো কথা, মানে এইভাবে তো আরো সহজ, একই জিনিস। ও মানে এই ক্ষেত্রে আপনাকে বলতেছেন ওই মাঝখানে ও একই তো। ওটা ওটা করতেছি। এখানে যদি আমরা কনক্রিট করতাম তাহলে তার কাজ করতো না, মানে পাশাপাশি ঠিকই আসতো, বুঝতে পারছি। আর ওর চাইতে এইটা অ্যাকচুয়ালি কেউ ইউজ করে না পিএইচপি। এটা বলছিল ওয়ে আছে, হ্যাঁ, স্যার বলছিল। এটা আরেকটা আর কি ওয়ে। বা আপনি চাইলে কনক্রিট ইউজ করে, এখন সবাই কনক্রিট ইউজ করে, সেকেন্ড ব্যাটা ইউজ করে না বলতে গেলে। আর আমার মনে হয় কনক্রিটটাই সহজ, একটা ডট দিয়ে দিলে কাজ শেষ। ওকে, তার মানে এখানে একটা বিষয় শিখলাম যে কনক্রিট দিয়েও করতে পারি এবং সাথে ডাবল কালি দিয়েও করা যায়, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এখন এই যে ভ্যারিয়েবল গুলো আমরা ডিক্লেয়ার করলাম, এই ভ্যারিয়েবল গুলো কিন্তু একটা প্রবলেম আমরা ফেস করছি, কি এই যে সেম নামে হইলে সমস্যা হয়ে যায়। কিন্তু আমার এরকম হইতে পারে না যে আমার 100 লাইন কোড লিখছি, অনেক গত 10 দিন আগে আমি একটা ভ্যারিয়েবল লিখছি সেম নামে, আমি আজকে এসে সেম নামে একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম, ও কি আমাকে মানা করবে যে এই নামে ভ্যারিয়েবল দিছি অলরেডি? করবে না তো, যেহেতু দেখলাম আমরা করে নাই কিন্তু। আর এই ভুলটা হইতে পারে না। কিন্তু আপনার যদি এরকম দরকার হয় যে স্যার আমি এমন একটা ভ্যারিয়েবল চাচ্ছি যেটার ভ্যালু কখনোই পরিবর্তন হবে না এবং ওই নামে কোনো ভ্যারিয়েবল আমি নিব না, ওইটা সবসময় কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে, মানে ওটা যা দিছি আমি সেটাই থাকবে। ওই ভ্যারিয়েবলটাকে আমি যখন ডাক দিব
ওই এক্সাক্ট ভ্যালুটা আমি পাবো। ভুলক্রমে যদি আমি সেম নামে একটা ভ্যারিয়েবল নিতে চাই তখন যাতে আমাকে কি করে ওয়ার্নিং দেয়। তো সেরকমই একটা ভ্যারিয়েবল আমাদের আছে যেটাকে আমরা বলি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল। কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক, হ্যাঁ ধ্রুবক মানেই তো কনস্ট্যান্ট নাকি? ওকে, তো ধ্রুবক জিনিস কখনো কি হয় না, পরিবর্তন হয় না। এরকম একটা ভ্যালুর নাম বলেন তো যেটা পরিবর্তন হয় না? পাই আছে একটা, তাই না? তো আমাদের যদি প্রোগ্রামে দরকার হয় এরকম কনস্ট্যান্ট টাইপের কোনো ভ্যারিয়েবল, তাহলে আমরা এরকম নরমালি লিখতে পারবো না, সেটা লিখার আবার আলাদা কি আছে, একটা নিয়ম আছে বা একটা ফাংশন আছে। এই ফাংশনটার লেখার নিয়ম হচ্ছে প্রথমে আপনাকে কি লিখতে হবে, ডিফাইন কথাটা লিখতে হবে। ডিফাইন লিখে মাঝখানে একটা কি দিবেন, জাস্ট ফার্স্ট ব্র্যাকেট। এই ডিফাইনের মধ্যে আপনাকে কয়টা ভ্যালু প্যারামিটার দিতে হবে, দুইটা প্যারামিটার দিতে হবে। কি কি দিতে হবে? প্রথম প্যারামিটার আপনাকে দিতে হবে হচ্ছে ভ্যারিয়েবলের নাম, এবং ভ্যারিয়েবলের নাম ডিফাইন ফাংশনে দেওয়ার নিয়মটা কি এরকম, বড় হাতে ছোট হাতে যাই দেন কোনো সমস্যা নেই। এরপর কমা দিবেন একটা, এরপর দিবেন হচ্ছে ভ্যালু। ধরুন আমি এটা ভ্যালু দিলাম 3.1416 দিলাম। এখন আপনি এটাকে ইকো করবেন কেমনে তাহলে? এতদিন আমরা ডলার সাইন দিয়ে ভ্যারিয়েবল নিছি, তারে ডলার সাইন দিয়ে করছি, এখন ইকো করবো কেমনে? জাস্ট পিআই বললেই হবে, আর কিছু বলতে হবে না। বুঝতে পারছেন না? স্যার একটা কোশ্চেন ছিল এখানে, কি লিখলাম এখানে? পিআই যেমন এখানে স্ট্রিং হিসেবে আছে, এখন এখানে যদি ইন্টিজার হিসেবে থাকতো। ইন্টিজার স্ট্রিং না, ডিক্লারেশন নিয়মটাই এটা। এখানে স্ট্রিং আর ভ্যারিয়েবলের নাম, স্ট্রিং আর ইন্টিজার কি? এটা তো ভ্যারিয়েবলের নাম, এটা নাম, এটা কিন্তু ভ্যালু না বা ডেটা না, এটা হচ্ছে আপনার ভ্যালু। সো এখানে এইভাবে লিখতে হবে কোটেশনের মধ্যে, আর এখানে তার নামটা লিখে দিবেন। এখানে আপনি বড় হাতের ছোট হাতের দেন, সেটা কোনো সমস্যা না। ডিফাইনের পরে জাস্ট আমি যে এটা হচ্ছে নিয়ম, হ্যাঁ যেটা হবে এটাই হচ্ছে মানে কনস্ট্যান্ট ভ্যারিয়েবল ডিক্লারেশনের নিয়ম। এবার যদি এরকম হয় যে আমি আবার ভুলক্রমে আরেকটা ফাংশন নিতে গেছি অনেকক্ষণ পরে, আমি এটার নামও বলে দিলাম হচ্ছে এই নামেই পাই, কিন্তু ভ্যালু ধরেন আমি অন্য দিছি, অন্য একটা ভ্যালু দিছি, হইতে পারে তো নাকি? কিন্তু এখানে অলরেডি কি দেখাইছে, ইউরো অলরেডি দেখাই দিচ্ছে, তাই না? এবার আমি তারপরে জোরপূর্বক ধরেন গেলাম ইকো করতে পাইতে, সেভ করলাম। দেখেন আমাকে কি মেসেজ দেয়, কি বলছে দেখেন তো, কনস্ট্যান্ট পিআই মানে পাই অলরেডি ডিফাইন, কিন্তু আমাকে আউটপুট দিছে কোনটা, প্রথমটা দিয়ে দিছে না? তার মানে যতই চেষ্টা করেন না কেন এই নামে আপনি আর ভ্যারিয়েবল ডিক্লারেশন করতে পারবেন না, করলেও আপনাকে আউটপুটে কোনটা দেখাবে, ওই প্রথমটাই দেখে দিতে পারবেন। সো এটা কনস্ট্যান্টের ক্ষেত্রে ওয়ার্নিংটা দেয়, বাট নর্মালি আমরা যে ভ্যারিয়েবলের ডিক্লারেশন করলাম সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো কি দিবে না, ওয়ার্নিং সহজ কথা দিবে না এক কথায়। স্যার তাহলে আমরা এটা কোথায় ব্যবহার করব? কোনটা? পিআই ডিফাইন ফাংশনে ব্যবহার করবেন, ওই যে মানে এই ভ্যালুটা আমি চেঞ্জই করতে যাচ্ছি না সব সময়। মানে যত বড় প্রোগ্রামে আমি আমার একটা সফটওয়্যার বানাচ্ছি বা আমি এটা ডেভেলপ করতেছি, ওইখানে এমন একটা ভ্যালু দিতে চাচ্ছি যে যখন আমার এই ভ্যালুটা দরকার এক্স্যাক্টলি আমি এই ভ্যালুটাই চাই, ভুলক্রম যাতে কি না হয়, চেঞ্জ না হয়, পরিবর্তন না হয়, তখন আপনি পাইটা ইউজ করতে মানে ডিফাইনটা ইউজ করতে পারেন। তো ইউজুয়ালি এটা কখন ইউজ করা হয় কাজ করার জন্য? এইটা ইউজ করা হয় যে মানে যে কোনো জায়গায়, এমন আছে শুধু পায়ের ক্ষেত্রে। আপনি চাচ্ছেন যে আমি এজ নামে একটা ভ্যারিয়েবল ডিক্লাইন করে রাখবো যার এজ ভ্যালুটা হবে 30। এবার যত জায়গায় আমি এজ চাবো তত জায়গায় যাতে 30ই আসে, এই ধরনের সিচুয়েশন আপনি করতে পারেন। ওকে, সো পিএইচপি তে আমরা তো এইচটিএমএল এ কিভাবে কমেন্টস দেয় জানি, সিএসএস এ কিভাবে কমেন্টস দেয় জানি, তাই না? আমাদের পিএইচপি তে কমেন্টস দেওয়া যায়। পিএইচপি তে যদি আপনি কমেন্টস দিতে চান সিঙ্গেল লাইন, তাহলে আপনাকে কি দিতে হবে, ডাবল স্ল্যাশ। আর যদি হচ্ছে মাল্টিপল লাইন দিতে চান তাহলে আপনাকে দিতে হবে সিএসএস এর মতো করে। স্যার এখানে যে পিএইচপি এর আগে যদি মানে সম্পূর্ণ কোডটাকে যদি কমেন্ট করতে হয়, এই যে পিএইচপি শুরু থেকে একবারে চেঞ্জ করে শুরু পুরাটাকে দুইটা কন্ট্রোল স্ল্যাশ, এভাবে কি কমেন্ট হয়ে গেল যে তারপর তো এটা পিএইচপি এর ক্ষেত্রে হয় না, এটা এইচটিএমএল এরটা চলে আসে। এটা শর্টকাটটা একটা মানে এক্সটেনশন দেয়া লাগবে। আর যদি সরাসরি দিতে চান তাহলে এইভাবে দিয়ে দিন, এই যে এটা মানে এটাই হচ্ছে ওই ওয়েটা। HTML-টা দিলে স্যার অসুবিধা আছে। কিন্তু এটা কাজ করলো না কেন? এটা পিএইচপি বাইরে গেছে। পিএইচপি ট্যাগ কে দেওয়া যায়, আচ্ছা এটা মনে হয় এইভাবে, ওয়েট ডাবল কালি দিয়ে মনে হয়। আমরা নরমালি হচ্ছে এইভাবে দেই লারাভেলে, দেখে আগে কাজ করে কিনা কোনো কিছু। ইকো দাঁড়া করছে তো,
বাহ, কিন্তু পিএইচপি এর কোডটা কমেন্ট হলো না কেন? Wait, একটু দেখে আসি আমরা, যেহেতু আসছে পিএইচপি কমেন্ট। হ্যাঁ, এই যে দিলাম, এইটা দিলাম। এবি পজিটিভ ব্যাড আছে কারো? আছে কারো? হ্যাঁ আছে, দেওয়া যাবে নাকি? ল্যাবে আমাদের এক স্টুডেন্টের একটা রিলেটিভ খুব অসুস্থ, 2 মাস হয়েছে, তো ব্যাপার নেই। দেখেন আপনি যদি, আচ্ছা আমি একটু ক্লাসে দেখি না হলে। এই পিএইচপি ট্যাগকে তো আটকানো যায় না মনে হয়। দুজন আছে, আমি যেটা দেখালাম এটাই। স্যার আই থিং ডাবল স্ল্যাশ দিয়ে করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ডাবল স্ল্যাশ সামনে দিবেন। পিএইচপি ট্যাগ থাকলেও সমস্যা হয় না। আমি হবে না, হবে না। HTML টা দিলে HTML এর মতোই দিই স্যার। কি HTML এটাই তো আমি দিলাম, হয় না না, এটা মনে হয় স্যার অল কোডটা নিচ্ছে না। মানে ওইটা বিষয়টা তা না, অল কোড নিচ্ছে, মানে পিএইচপি ট্যাগ গুলাকে মাঝে নিচ্ছে ওই যে PHP মানে ওই লেখাটা ঢুকছে না। এটা বলতেছেন না, হ্যাঁ হ্যাঁ, এটা দিয়ে এটা তো প্রথমেই দিলাম আমরা। এটা দিয়ে হবে না। হয়েছে স্যার ওই যে ওটা রেড শো করে না, হয়েছে তো, হ্যাঁ রেড শো করতেছে, এটা সমস্যা না, বাট কাজ না করলে তো তার মানে কমেন্ট হয়ে গেছে। কোডটা এখনো ইয়ে আছে। ও, মানে মনে হচ্ছে যে হয়নি। আচ্ছা, বুঝতে পারছি, এটা কোড এডিটরের সমস্যা, আমাদের না। তো এটা যে শর্টকাট দিলেই হয়, মানে আপনি এভাবে সিলেক্ট করে হ্যাঁ, এটা তো এইভাবে শর্টকাট দিলো। জাস্ট পুরোটাকে সিলেক্ট করে কন্ট্রোল স্ল্যাশ, তাহলেই হয়ে যাবে। মানে আমাদের চেহারাটা মানে ডিজেবল হয় না, যার কারণে মনে হচ্ছে কাজ করে না, কাজ করছে। যেহেতু আমি বললাম যে দিলে তো একবারে সম্পূর্ণটাই দিতে পারবো না, হওয়ার তো কিছু নাই। এটা হচ্ছে পিএইচপি যদি ট্যাগ সহ কমেন্ট দিতে চান, আর পিএইচপি ভিতরে যদি দিতে চান, তাহলে যে একটু আগে দেখালাম ডাবল স্ল্যাশ আর হচ্ছে সিএসএস স্টাইল, না এটা দিলে এখানে কাজ করবে না। এই যে এটা মানে হচ্ছে পুরো ব্লক অফ কোড যদি একবারে করতে চান তাহলে এইভাবে দিবেন, আর যদি সিঙ্গেল লাইন করতে চান তাহলে জাস্ট ডাবল স্ল্যাশ হয়ে গেল। স্যার আপনি কিভাবে পুরো একটা টাইপ করে পুরো দুইটার মধ্যে কমেন্ট করে দেন স্যার? কোনটা? ফুল সিলেক্ট করে কিভাবে কমেন্ট করে? এই যে সিলেক্ট করলাম, কন্ট্রোল স্ল্যাশ। কন্ট্রোল স্ল্যাশ শর্টকাট। আপনি এক এক এডিটরে এক ইউজার করবেন। এক এক এডিটরে এক এক রকম আর কি। এটা কাস্টমাইজ করে না। আমি যদি বলি আমি চাপছি অল্টার কি হয়? আমি ওকে, চলেন এবার ফাংশন সম্পর্কে একটু জেনে নেই। ডিফাইন তো একটা ফাংশন ছিল, তাই না? কিন্তু ফাংশন আসলে ফাংশন কিভাবে কাজ করে, ফাংশন কেন ইউজ করতে হয় সেটা একটু জানে আসি। ফাংশন নাম শুনছেন? নাম তো শোনাই হোক না। ফাংশন প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমার ফাংশন আছে, কিন্তু HTML এ নাই। কারণ কি বলেন তো? HTML এ ফাংশন নাই, কারণ HTML কি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই কারণে নাই। ওকে, ফাংশন। আজ আমরা ঘড়ি করে এমন আচ্ছা, ফাংশন মূলত হচ্ছে কেন ইউজ করা হয় একটা প্রোগ্রামিং এ, এটা আগে জানতে হবে আমাদের। ফাংশন একটা ওয়েবসাইটে আমরা এই কারণে ইউজ করব, ধরে নেন আমি একটা উদাহরণ মোটামুটি দেই আমার ডিজাইন, ওইখানে আমি দিচ্ছি, কারে দিয়ে দিব? রাকিবকে দিয়ে দিলাম, একটু হাড্ডা কাড্ডা আছে। রাকিবকে দিয়ে যদি উদাহরণ দেই, ধরেন রাকিব একটা লোক, আমার একটা কাজ দরকার। রাকিব কি কাজ করে? রাকিব ধরেন মাটি কাটায়। মাটি কাটে, মাটি কাটে। ধরেন রাকিব কি করে? মাটি কাটে, ধরে নেন। রাকিবের একটা নির্দিষ্ট কাজ আমি বলে দিলাম যে রাকিব তুমি কি করবা? মাটি কাটবা। এবং তোমাকে যখনই আমি তোমার নাম ধরে ডাকবো, তোমার কাজ কি? কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার নাই যে কোথায় কাটবো, কতটুকু কাটবো, দরকার নাই, তাই না? ডাকলেই কাজ নাই, মানে মাটি কাটবে। আমি যদি ওই রাস্তায় গিয়ে বলি যে রাকিব কি করবে? মাটি কাটবে। আমি যদি রাস্তায় খেতে গিয়ে বলি, আমি যদি ছাদে গিয়ে বলি মাটি কাটবে, কাজ তার আমি অ্যাসাইন করে দিচ্ছি, তাই না? তার মানে দেখেন, আমার মাটি কাটা রাস্তায় দরকার হইতে পারে, আমার ক্ষেতের মধ্যে হইতে পারে, আমার ছাদেও হইতে পারে, যেখানে ইচ্ছা আমার দরকার হইতে পারে। তার মানে আমি যদি রাস্তায় মাটি কাটা দরকার হয়, আমি রাকিবকে অ্যাসাইন করে দিচ্ছি, ও কাটবে। এখন যদি আমার ছাদে দরকার হয়, তাহলে কি আমি হচ্ছে ওই মাহমুদুলকে ডাকবো আলাদা করে? দরকার নেই। দুজনকে দিলে কি আবার টাকা বেশি লাগবে, সময় বেশি লাগবে, আবার ওরে খুঁজবো কই কি করবো না করি, দরকার নেই। তার মানে 5 জায়গায় আমার মাটি কাটা যদি দরকার হয়, 5 লোককে দিয়ে করানো ভালো, নাকি একজনকে অ্যাসাইন করে দিলাম যে তুমি এই 5 জায়গায় কাজ করে ফেলবা এই কদিনে, আর যখন তোমার বলবো তখন তুমি এই জায়গায় কাজ করো, তাহলে সেটা ভালো হয়। যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যাবে না, এখানে অসুস্থ ভ্যাকসিন দিয়ে দিব, সমস্যা নেই। অসুস্থ হয়ে গেলে নতুন এখন কেন এটা বলতেছি, কারণটা হচ্ছে
আমাদের প্রোগ্রামে সেম কাজ অনেকবার করা দরকার হতে পারে। ধরেন আমাদের 100 জায়গায় শুধুমাত্র দুইটা সংখ্যাকে যোগ করা দরকার হতে পারে, পারে না? দুইটা সংখ্যাকে যোগ যদি করতে চাই তাহলে আমাদের কি কি কাজ করতে হবে? একটা ভ্যারিয়েবল নিতে হবে, এর ভিতরে একটা মান দিতে হবে, আবার ভ্যারিয়েবল নেব, তার ভিতরে আরেকটা কি দিব? মান দিয়ে দিব। এরপর আবার কি বলবো? আরেকটা ভ্যারিয়েবল নিয়ে সি, এর ভিতরে আবার কি বলবো? a প্লাস b, আবার এটাকে কি করব? ইকো করব, তাই না? ইকো $c। কয় লাইন হলো? 4 লাইন হলো। যদি 100 জায়গায় ধরো হয় 4, তার মানে কত লাইন হবে? 400 লাইন। কিন্তু আমি যদি এই কাজটা একটা ফাংশনের মধ্যে করে ফেলি এবং এই ফাংশনের একটা নেম দিয়ে দিই, যে নেম ধরে ডাক দিলেই এই 4 লাইন কোড কি হয়ে যাবে? এক্সিকিউট হয়ে যাবে। তাহলে ওই যদি আমার 100 জায়গায় দরকার হয় তাহলে তখন কয় লাইন যাচ্ছে? মাত্র 100 লাইন হিসেবে জাস্ট তার নামটা যাচ্ছে, আর কিছুই লাগতেছে না। ওই কাজগুলো ওই একটা ফাংশন থেকে সে বিভিন্ন জায়গায় কি করে ফেলতেছে। বিষয়টা কি এরকম যে এই উপরে যে 3 লাইন লিখলাম, এই 3 লাইনটাকে প্রসেসিং করে ইকো যে সিটা করতেছে, সেই সি এর মানটাই দেখবে হলো জায়গায় বসাইতেছে। সহজ কথা বুঝেন যে এইটা একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামের কাজ কি? দুইটা সংখ্যাকে কি করে দিবে? যোগ করে সে আমাকে একটা আউটপুট প্রিন্ট করাবে, তাই না? প্রিন্ট করাবে। এখন এই কাজটা আমি 100 জায়গায় 4 লাইন করে করে, ধরেন যে হোম পেজে করলাম এই 4 লাইন, আবার অ্যাবাউট পেজে করলাম এই 4 লাইন যোগ করার জন্য, আবার সার্ভিস পেজে করলাম, বা আরেকটা জায়গায় করলাম, এরকম 100টা পেজে করলাম। 100টা পেজে 4 লাইন নিয়ে গেলাম, তার মানে 400 লাইন হয়ে গেল। কিন্তু আমি যদি এরকম করতাম যে এই 4টা লাইনকে একটা নাম দিয়ে দিতাম, ওর নাম হচ্ছে কি? ধরেন অ্যাড, সাপোজ অ্যাডটাকে বললাম যে এই ব্র্যাকেটের মধ্যে তুমি হচ্ছে অ্যাড। এই অ্যাড নামটারে যখনই আপনি ডাক দিবেন, কোডটা থাকবে একটা জায়গায়, কিন্তু আপনি শুধু এই অ্যাড নামটা এই 100টা পেজের মধ্যে শুধু বলে দিবেন অ্যাড 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 অ্যাড, একটা কথাই বলবেন অ্যাড। একটা কথা বললেই এই 4 লাইন যেই জায়গায় অ্যাড আছে সেই জায়গায় এক্সিকিউট হয়ে যাবে। কোড কমে গেল না? ওইখানে এক্সিকিউট করে এখানে মানটা নিয়ে আসবে। কোড আমি এক জায়গায় লিখছি, এক্সিকিউট করতেছি কত জায়গায়? 100 জায়গায়। তোমার সুবিধা তো ফাংশনের সুবিধাটাই হচ্ছে সেম কাজ যদি আমার বারবার দরকার হয়, ওই কাজটাকে আমরা একটা ফাংশনের মধ্যে অ্যাসাইন করে রাখবো বা বানায় রাখবো, এবং ওই ফাংশনের আমরা নির্দিষ্ট একটা কি দিয়ে দিব? নেম দিয়ে দিব। ওই নেম ধরে তাকে আমি ডাকবো, যেখানেই ডাকি সেখানেই সে কি করবে? এই ফাংশনের মধ্যে আমি যে কাজটা বানায় রাখছি সেই কাজটা আমাকে কি করে দিবে? জাস্ট এক্সিকিউট করে দিবে, আর কিছুই না। কারণ আমরা একটা ফাংশন বানাই, ফাংশনকে যে কোনো পেজে কল করা যায়, যে কোনো জায়গায় করতে পারবে, শুধু এর জন্য আর কোনো কিছু করা লাগে না, বানাই দিলেই হবে, কিছু লাগবে না। ফাংশনটা তো অন্য একটা পেজে বানানো, আমি কল করতে আরেক পেজে, সেক্ষেত্রে ওই ফাংশনটা যে পেজে বানায় রাখছেন সেই পেজের লিংকটা আপনাকে দিতে হবে। পেজটাকে সংযোগ না থাকলে তার কাজ করতেছে না। তাহলে স্যার ওই 100 পেজে ওই লিংক 100 পেজে লাগবে না স্যার, আমরা যাবো তো, আমরা তো কাটাকাটি করবো। আমরা তো ওয়েবসাইট দেখতেছি, মেনু বারটা ধরেন একটা ই কমার্স পেজ চিন্তা করেন, একটা ই কমার্স পেজের উপরে তো মেনু বার আমার ফিক্স, সব পেজে থাকে না মেনু বারটা আর ফুটার পারটা। এখন আপনি চিন্তা করেন যে মেনু বারের জন্য আমার প্রায় 100 লাইন কোড লেখা হয়েছে, যদি আমার মানে কি বলে এটাকে বড় মেনুগুলো চিন্তা করি, কি এগুলো কি বলে মেগা মেনুগুলো চিন্তা করি, 100 লাইন কোড বা 50 লাইনই ধরেন, আপনি 50 লাইন ধরেন। সিএসএস আছে আর অনেক কিছু। তো এখন সিএসএস তো একটা পেজে থাকে, ঠিক আছে, বাট এসটিএমএল কথা চিন্তা করলে 100টা পেজে কি আমরা নরমালি যারা ডিজাইন করছি আমরা দেখছি যে 100টা পেজেই এই ন্যাপবারের কোডটা থাকে। কিন্তু আমরা যখন ডেভেলপ করি তখন ওই ন্যাপবারের কোডটা রাখি মাত্র একটা জায়গায়। কোথায়? ন্যাপ নামে একটা পেজ বানাই ফেলি, ন্যাপ.php নামে, ওইখানে শুধু ন্যাপবারের কোডটা নিয়ে আসি, ওই 100টা পেজে উপরে শুধু খালি বলে দিই রিকোয়ার ন্যাপ, ওই জায়গায় 100 পেজের কোড শেষ। তার মানে এখন আমার ন্যাপ মেনুতে যদি আমার হোম পেজের নাম বলি, অন্য একটা নাম দিতে চাই, এক জায়গায় চেঞ্জ করবো, কত জায়গায় চেঞ্জ হয়ে যাবে? 100 জায়গায় চেঞ্জ। তাহলে আমাদের ফাংশনের ক্ষেত্রে বিষয়টা সেম। তাহলে আমরা ফাংশন লিখব এক্সটার্নাল একটা ফাইল নিয়ে, তারপর এখানে ফাংশন হ্যাঁ, ধরেন যে আমাদের কিছু ফাংশন আছে আমার সব পেজে দরকার, তাহলে ফাংশন নামে একটা পেজ বানাই ফেলবো, ওই ফাংশনের মধ্যে আমরা ওই ফাংশন পেজে সমস্ত ফাংশনগুলো আমরা করে দিব, ওই ফাংশনটাকে শুধু আমরা যে পেজে দরকার ওই পেজে কল করে দিব, মানে রিকোয়ার করে দিব, হয়ে গেল। সেম থাকে, না হলে তো আবার আরেকটা করতে হবে। আবার ধরেন যে ফাংশন ন্যাপটা তো আমার সব পেজে দরকার, ন্যাপ পেজের মধ্যে আমি ফাংশনের লিংকটা করে দিলাম, তাহলে এক পেজে করলাম মাত্র, সব জায়গায় পেয়ে গেল। আর ন্যাপটা তো আবার সব জায়গায় আছে, ফাংশনটা শুধু ন্যাপের সাথে লিংক করে দিলাম, তাহলে ন্যাপের সাথে জড়িত সবই তো পেয়ে যাচ্ছে সব পেজে। মানে কাটাকাটি করলে দেখবেন আমাদের একটা বড় সাইট নিব, ওইটা কাটাকাটি করে আমরা কোড কতটা কমাই ফেলতেছি, সব কমাই ফেলবো। তাহলে আমরা ইনলাইন ফাংশন লিখব না স্যার? ইনলাইন ফাংশন লিখবো, কিন্তু আবার আউটসাইড ফাংশনও থাকবে। এরকম যদি এটা কমন, এটা তো আলাদাভাবে রাখবো সব আচ্ছা আমরা আগাই, আস্তে আস্তে আগাই, বুঝে ক্লিয়ার হয়ে যাবো, সমস্যা না। আগে আমরা ফাংশনে একটু কাজ করি। ফাংশন লেখার একটা নিয়ম আছে। ফাংশন লেখার নিয়মটা হচ্ছে প্রথমে আপনাকে লিখতে হবে ফাংশন কথাটা, ফাংশন এই কথাটা আপনাকে লিখতে হবে। এবার ফাংশনের একটা নাম দিতে হবে, ফাংশন
নেম, একটা নেম দিতে হয় ফাংশনের। কেন নেমটা দিতে হয়? কারণ ফাংশনকে চিনতে হবে, তাই না, যে কি নামে আমি তাকে ডাকবো, বা ফাংশনের নামটা কি। অনেকগুলো ফাংশন তো থাকবে। এরপর ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা কি দিয়ে দিবেন, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবেন বা কার্লি ব্রেস দিয়ে দিবেন। এই কার্লি ব্রেসের ভিতরে আপনাকে লিখতে হবে কোড টু বি এক্সিকিউটেড। এই কোড টু বি এক্সিকিউটেড মানেটা কি? ফাংশনের ভিতরে যে আমি বললাম কি কাজটা হবে, কোন কাজটা করবে, সেই কাজটা মূলত অ্যাসাইন করে দিতে হবে কোথায়? সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে করে দিতে হবে। স্যার এটা কি সিনট্যাক্স? সিনট্যাক্স, এটা হচ্ছে আমাদের ফাংশন লেখার সিনট্যাক্সটা। স্যার ওই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে নাকি প্যারামিটার পাস করে কি? ওটা পরে আসতেছি, প্যারামিটার দেওয়া কি আপনার সিনট্যাক্সের মধ্যে পড়ে? পরে ওটা আপাতত দিলাম না, ওটা কারণ ফাংশন সবসময় যে প্যারামিটার লাগবে বিষয়টা তাও না, প্যারামিটার ছাড়াও করা যায়, প্যারামিটার দিয়েও এটা কি তাহলে স্ট্যান্ডার্ড? নরমালি এইভাবে যে এই করেন, বাট প্যারামিটার পাস করা যায়, এটা মাথায় রাখবেন জাস্ট। তাহলে আমরা একটা ফাংশন বানাই, ধরেন ফাংশন, আমরা ফাংশনের নাম দিলাম হচ্ছে কি দেখাও। ওর কাজ হচ্ছে খালি দেখাবে, মানে যা দেখাইতে বলবো সেইটাই দেখাবে। ধরেন আমি এখানে ইকো করে বললাম যে কি বলবে, যে রাকিবের নাম দিয়ে বলি রাকিব, ফাংশন নামটা যখন নিজেদের মতো করে লিখবো, হ্যাঁ ইচ্ছা মতো আমি বললাম কি রাকিব, এই কথাটা বললাম। এখন দেখেন ফাংশনের মধ্যে যখন আপনি একটা কাজ অ্যাসাইন করে দিবেন, মাথায় রাখবেন অ্যাসাইন করে দিলেই সে কাজ করতে পারে না, কল করতে হবে। তাহলে কি করতে হবে? কল করতে হবে। ডাক দিতে হবে। এখন ডাক দিব কি দিয়ে? তার নাম ধরে। তার নাম মানে ফার্স্ট ব্র্যাকেট সহ, এটাও মাথায় রাখবেন। এই যে বলে দিলাম তার নাম, ফাংশনের মানে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে এসে আসে না রাকিব মাটি কাটো। তাহলে যতবার হবে ততবারই তো। এখন আমার দরকার হলো যে রাকিব মাটি তো আর একবার কাটবে না, অনেকবার কাটবে, টাকা তো আর কম দিচ্ছি না। তো সেক্ষেত্রে কন্ট্রোল আমি অনেকগুলো বানাইলাম। কয়বার বানাইছি? 1 2 3 4 5। দেখেন 5 বারই মাটি কাটবে। আমি একটু কাজ করে নিচে দিতে চাই, তাহলে এইখানে আমি একটা কনকেট করে কি জোড়া দিয়ে দিব, একটা বিয়ার ট্যাগ জোড়া দিয়ে দিতে পারি, যে প্রত্যেকটা রাকিব মাঠে কটার পর একটা করে কি দিবে, ব্রেক। কারণ একবার মাঠে গেলে একটু যাতে রেস্ট নিতে পারে, সেই জন্য আমরা তাকে এটা ব্রেক দিয়ে দিচ্ছি। বুঝছে না? আরেকভাবে দেওয়া যায় ফিল্ডটিতে আমি স্ল্যাশ এন, হ্যাঁ, ওটাও দেওয়া যায়। ভিজুয়াল স্টুডিও করে যখন আমি মানে কোড রান করব তখন না, এটা হচ্ছে আপনার এইভাবে স্ল্যাশ, আমি এটা দিয়ে করি না যদিও, তারপর যেহেতু বললেন কনকেট করে দিয়ে দিলাম। এটা একটা নিয়ম আছে, এটা মনে হয় দিয়ে দিতে হবে। হবে না স্যার, এরকম সার্ভার হবে না, শুধু ভিজুয়াল স্টুডিও কোডে যখন আমি হ্যাঁ যখন রান করব ওখানে রান করা যায় কিন্তু কোড স্যার ভিজুয়াল স্টুডিও। ও ইয়েতে বুঝতে পারছি, দরকার টার্মিনালে আমরা এখন যাব না, আমরা যাব লারাভেলে যখন যাব তখন। ওকে, সো ব্রেকটা আমরা নরমালি দেই, আর প্রথমে একটু ইজি টু গো যাই, দিলাম ব্রেক। আমাদের যেটা কাজে লাগবে সেটা। এখন আমি যদি 100 বার দেই, 100 বার কি হবে? মাটি কাটা হবে না? তার মানে দেখেন একটা কাজ আমি একবার বানাইছি, এটাকে কতবার ইউজ করতেছি? যতবার আমার ইচ্ছা। সো এখন আরেকটা কাজ করি, যে আমরা একটা ওই অ্যাড করার ফাংশন পাই। আমি এই ফাংশনের নাম দিলাম হচ্ছে অ্যাড। আমি চাইলাম এখানে দুইটা ফাংশন কিছু যোগ করবে, এরকম একটা প্রোগ্রাম বানাই, এগুলো দরকার নেই। ফাংশন নাম আমরা চেঞ্জ করে দেবো, এখানে কি দিব? যদি অ্যাড হয় তাহলে ডাক দিতে হবে কি নামে? অ্যাড নামে। তো আমি এখানে একটা ফাংশন বানাই, মানে ফাংশনের কাজটা কি হবে সেটা আমি বলে দিচ্ছি। এখানে আমি বলে দিলাম $a এর মান কত? 10, $b এর মান কত? ধরে দিলাম 20। তারপর হচ্ছে আবার বললাম $c এর ভিতরে রেখে দিলাম কাকে? $a প্লাস $b। ওকে, তারপর কি ইকো করবো কাকে? $c কি ইকো করে দিলাম। এখন দেখেন আউটপুট আমাকে কি দেখাবে? 30 দেখা দিচ্ছে কিন্তু, তাই না? এখন যখন আমার এই দুই সংখ্যা দরকার, যতবার ডাকবো ততবারই আমাকে 30 দেখাচ্ছে। এর মানটা বের করতে চাই। কোন কার মান? তাহলে এই জায়গায় কি চেঞ্জ করতে হবে না নিচে চেঞ্জ করলে তো? কার মান চাচ্ছেন আপনি? ওর মান বের করবেন শুধু, মানে এইখানে দিতে চান? না স্যার নিচে। এখানে বের করতে চান? হ্যাঁ, পারবেন না কেন? কিন্তু এইখানে একটা ঝামেলা হইতে পারে, তারপর দেখি। কারণ এখানে আমার একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করবো একটু পরেই। ভেরিয়েবলে কিছু টাইপস আছে, তো লোকাল গ্লোবাল সমস্যা করতে পারে কিনা দেখি। তো করছি,
এটা বাইরে দিলে সমস্যা করে, এটা দেওয়া যাবে লোকাল ভ্যারিয়েবল গুলো এখানে আপনি দিতে পারেন চাইলে, যদি চান যে আমার যুগের সাথে বলে দিবে, আমি এখানে কনক্যাট করে বলে দিতে পারতাম যে ডলার এ, এইভাবে না, সুন্দর করে বলি এডিশন অফ এডিশন মানে ভুলে গেছি না, এডিশন এখন ঠিক আছে, ভুল হলে গুগল আছে, সার্চ দিয়ে নেবেন। এডিশন অফ ডলার এ and dollar b is এটা। ও, কতবার ফাংশন রাখছি আমরা, এই জন্য গ্যাঞ্জামটা লাগছে, তাই না? এখানে আমি একটা ভুল করছি, সমস্যা না। এখানে এ স্ট্রিং হিসেবে ধরে দিচ্ছে। ডাবল কোটেশন প্রবলেম করে না। এইখানে না ফার্স্ট ডাবল কোটেশন রাখেন স্যার। ওয়েট ওয়েট ওয়েট, আমাদের সহজভাবে করতে দেন। addition of dollar a and এখানে ডট পড়বে, আর কোথাও ডট, আরেকটা ভুল দেখাচ্ছে আমার কাছে। এবার ঠিক আছে, দেখেন এটুকু স্ট্রিং এর মধ্যে দিলাম, তার সাথে জুড়ে দিলাম ডলার এ এর মানটা, তারপর হচ্ছে একটা এন্ড জোড়া দিলাম, তার সাথে আবার জোড়া দিলাম কাকে, ডলার বি এর মানটা, এর সাথে ইজ ইকুয়াল জোড়া দিলাম। তার মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমার এটা দেখাবে, স্পেস দিলে ভালো হয়, জোড়া বলতি এন্ড এর আগে স্পেস। এডিশন অফ 10 and 20 is আবার এখানে সুন্দর, মানে কনক্যাটেনেশন দিয়ে আপনি এবার যা জোড়া দিতে পারেন জোড়া দিতে পারেন, কোনো সমস্যা নেই। স্যার এই যে ডলার সাইন এর পরে যে মানে কনকেট করলাম ডটটা দিয়ে, তার আগে যদি স্পেস থাকে তখন কি জিরো ধরবে? স্পেস মানে মানে না না এরকম এইভাবে না, না না থাকে ইয়াটা ডটটা রাখি না ধরবে না, ধরবে না, সমস্যা নেই। স্যার এটা যদি পরে পরে যায় স্পেস কখনো আই থিংক মনে হচ্ছে আমার কাছে কঠিন এটা, ঠিক আছে, কারণ অনেক জায়গায় অনেক কিছু করতে হবে, সেনসিটিভ তো। আই থিংক যদি এটা হয়তো যে ডাবল কোটেশনের ভিতরে রেখে দেন কার্লি মানে আপনি এভাবে স্যার কালি ছাড়াও কাজ হবে। আপনি যখন ভেরিয়েবল ডিফাইন করবেন, যে ভেরিয়েবল ডিফাইন করবেন তখন এটা ব্র্যাকেটের ভিতরে রাখবেন, তাহলে মনে হয় আই থিংক আচ্ছা দুইটা ওয়ে আছে, যার যেটা ভালো লাগে করেন, সমস্যা নেই। মানে ওয়ে আছে দুইটা, কিন্তু ওই ওয়েটা যাতে আবার হচ্ছে গুজামেল না হয়, এটা মাথায় রাখলে হবে। যদি স্ট্যান্ডার্ড হয় দুইটাতেই ওয়েতে করা করেন, কোনো সমস্যা নেই, আমার আউটপুট দরকার, ঠিক না? এটাও ভালো, ওটাও ভালো, দুইটাই যার যেটা পছন্দ, কোনো সমস্যা নেই, করেন। ওকে, সো আমাদের যে ভ্যারিয়েবল গুলো আমরা নিয়ে কাজ করতেছি, ভ্যারিয়েবল গুলোর মধ্যে কিছু মানে বিষয় আছে, যেমন আমরা বলি হচ্ছে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে তিন ধরনের হয়, লোকাল, তারপর এটা হচ্ছে কি আমার গ্লোবাল, গ্লোবাল, আরেকটাকে বলে কি স্ট্যাটিক। কয় ধরনের? তিন ধরনের ভ্যারিয়েবল। এখন লোকাল ভ্যারিয়েবল কোনগুলো, গ্লোবাল ভ্যারিয়েবল কোনগুলো, আর হচ্ছে আমাদের আরেকটা কি ছিল, স্ট্যাটিক ভ্যারিয়েবল কোনগুলো। মাথায় রাখবেন সবসময় যখন আমরা কোনো ভ্যারিয়েবল ফাংশনের বাইরে কল করি তখন সেগুলোকে কি বলা হবে? প্রথমে লোকাল যদি বলি তাহলে এভাবে বলি, যদি কোনো ভ্যারিয়েবল ফাংশনের ভিতরে কল করি তখন সেটাকে বলা হবে লোকাল ভ্যারিয়েবল, বাইরে করলে গ্লোবাল, আর স্ট্যাটিকটা করলে কি হয় সেটা দেখাচ্ছি। এটা আমাদের একটা ফাংশন, আমি যদি এইভাবে এখানে ডিক্লেয়ার করি ফাংশনের ভ্যারিয়েবলটা, তখন এটাকে কি বলবো আমরা? লোকাল ভ্যারিয়েবল, লোকাল ভ্যারিয়েবল। আচ্ছা, আর লোকাল ভ্যারিয়েবলের ক্ষেত্রে প্রবলেমটা কি হয়েছিল? আমরা দেখলাম যে বাইরে কি কল করলে সেটা আউটপুট দেখাইছিল, দেখাইছিল না কিন্তু। আর যখন কোনো ভ্যারিয়েবল এখানে না দিয়ে আমরা বাইরে করতেছি তখন এটাকে কি বলবো? গ্লোবাল। এটাকে বলা হচ্ছে কি গ্লোবাল ভ্যারিয়েবল, গ্লোবাল ভ্যারিয়েবল। আর স্ট্যাটিক ভ্যারিয়েবল আরেকটা আছে, সেটা আপনি এখানে বা এখানে কল করতে পারেন। স্ট্যাটিক ভ্যারিয়েবলটা
দুই জায়গায় কল করা যায়, বাট স্ট্যাটিক ভ্যারিয়েবলটা মূলত কাজ করে হচ্ছে তার ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। আগে লোকাল আর গ্লোবাল ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করা যায় কিনা সেটা একটু দেখি। গ্লোবাল ভ্যারিয়েবলটা আপনি অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু সেটা একটা উপায়ে ইউজ করতে হবে। মানে আপনি যদি ফাংশনের বাইরে কোনো ভ্যারিয়েবল মানে ডিক্লেয়ার করেন, সেটাকে যদি ফাংশনের ভিতরে অ্যাক্সেস করতে চান, তাহলে সেটাকে একটা কিওয়ার্ডের মাধ্যমে আপনি ইউজ করতে পারেন। ধরেন আমি এখানে বললাম হচ্ছে 10, তারপর আমরা একটা ফাংশন নিলাম, ফাংশন, এটার নাম দিলাম হচ্ছে ধরেন অ্যাড, দুইটাই নিলাম, ডলার বাইরে নিলাম ধরে নেন 5, দুইটাই আমি এখানে নিলাম। ওকে, নেওয়ার পর এখানে আমি বলে দিলাম ডলার সি, এর ভিতরে আমি যদি এইভাবে নর্মালি বলি এ প্লাস কি বি, এই কথাটা আমি ধরেন বলে দিলাম, এবং এখানে আমি ইকো করে দিলাম ইকো ডলার সি, সেভ করলাম। এবার আউটপুট দেখতে চাইলে আমি কি বলবো, অ্যাড। আর তো কিছু বলার দরকার নাই। কি বলছে দেখেন তো, মানে এরকম কোনো ভ্যারিয়েবল পাচ্ছি না। এটা এই ইরোটা দেওয়ার একমাত্র কারণটা কি, কারণ এগুলা কি সব গ্লোবাল ভ্যারিয়েবল। গ্লোবাল ভ্যারিয়েবল গুলোকে আপনি লোকালি কি করতে পারবেন না, অ্যাক্সেস করতে পারবেন না। তো সেক্ষেত্রে কি তার মানে কি আমি পারবোই না, না কোনো উপায় আছে? অবশ্যই উপায় আছে। উপায়টা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এখানে বলে দিতে হবে কি, গ্লোবাল নামে একটা কিওয়ার্ড আছে, সেটা বলে দিতে হয়। আগে অ্যাসাইন করে নিলে বেটার হয়। হ্যাঁ, গ্লোবাল ডলার এ, আর এটা হচ্ছে কি গ্লোবাল ডলার বি। এবার যখন অ্যাসাইন করে দিয়েছেন তখন আর এখানে দরকার নেই, রেট চলে যাবে। এবার কাজ করছে। এইটা হচ্ছে একটা ওয়ে। আপনি যদি চান যে না স্যার আমি এভাবে অ্যাসাইন করতে চাই না, আমি সরাসরি ওইখানে বলতে চাই, সেটাও পসিবল। সেটা কিভাবে করবেন, এখানে আরেকটা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল আছে আমাদের, ডলার আন্ডারস্কোর গ্লোবালস। এই গ্লোবালস এর মধ্যে আপনাকে লিখে দিতে হবে ভ্যারিয়েবলের নাম। ভ্যারিয়েবলের নাম কি আমাদের এ একটা, এখানেও সেম ভাবে কোনটা গ্লোবালস, এখানে একটু গ্যাঞ্জাম হয়েছে আমার মনে হচ্ছে, আমরা এখানে ভুল করেছি। গ্লোবালস না গ্লোবাল, এখানে একটু ডলার গ্লোবালস, গ্লোবালসই তো। ওকে, তার মানে এখানে আমাদের মনে সি এর জন্য ধরছে, সবগুলাকে আমার তাহলে গ্লোবালস করতে হবে। কোনটা কিন্তু এই যে দেখেন সেম নামে তো দিয়েছে। আচ্ছা, নরমালি এটা আগে বাদ দিয়ে দেখি, নরমালি রাখলাম। এখানে এইটা কেন ধরতেছে যে আনডিফাইন্ড ভ্যারিয়েবল ডলার গ্লোবালস ডট ইন, সমস্যা তো দেখতেছি না। গ্লোবালস আন্ডারস্কোর মনে হয় নাই, আন্ডারস্কোর নাই, এই রে বুঝছি, ডলার গ্লোবালস শুধু এটা দিলে হবে। এই যে হয়েছে। এটা হচ্ছে কিওয়ার্ড দিয়ে করতে পারেন, এটা হচ্ছে তাদের সুপার গ্লোবাল, এটা হচ্ছে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল একটা, মানে এই জাতীয় ভ্যারিয়েবল গুলোকে আমরা সুপার গ্লোবাল ভ্যারিয়েবল বলি। যে কোনো জায়গায় থেকে যে কোনো ভ্যালুকে আমার স্টোর করা যায় বা ধরা যায়। সো এটার মাধ্যমে সহজ কথা হচ্ছে আপনি লোকাল গ্লোবাল ভ্যারিয়েবলটাকে এই গ্লোবাল ভ্যারিয়েবলের মাধ্যমে কি করে ফেলেন, লোকালি বানায় ফেলেন। বুঝতে পারছি? এটা বললে এইভাবে কাজ করবে। বলেন গ্লোবাল সাবজেক্ট এ দিয়া হচ্ছে যে এটা ওই ভেরিয়েবলটা কোনটা? হ্যাঁ, গ্লোবাল হ্যাঁ, সাবজেক্ট তারপরে এটা হচ্ছে যে আপনার এই ভ্যারিয়েবলের নাম, আর এইটা হচ্ছে আপনার এই ভ্যারিয়েবলের নাম। মানে আপনি যদি কোনো ভ্যারিয়েবলকে লোকাল হিসেবে অ্যাক্সেস করতে চান, যেটা অলরেডি গ্লোবাল ভ্যারিয়েবল, সেই ক্ষেত্রে আপনি এই সুপার গ্লোবাল ভ্যারিয়েবলের সাহায্য নিতে পারেন। বুঝতে পারছেন? সুপার গ্লোবাল হচ্ছে যে কোনো ভ্যারিয়েবলকে যে কোনো জায়গায় সে অ্যাক্সেস করতে পারে।
তখন আমাদের ডলার সাইন দিতে হবে না স্যার? না, তখন আর ডলার সাইনের দরকার নেই। মানে আমরা এই যে চেহারাটা দেখতেছেন না, এই চেহারাটা আপনাদের সামনে জল করবে, মানে এটা নিয়ে আমাদের কাজ হবে। কারণ আমরা যখন ইনসার্টে যাব তখন আমরা দেখবো আমাদের একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল আছে যার নাম হচ্ছে $_post। ওই পোস্টের মধ্যে আমরা এইভাবে নামগুলো লিখবো। কিসের নাম লিখবো? ফর্মের মধ্যে যে নামগুলো থাকবে না ফিল্ডে, সেই নেম, ইমেল, পাসওয়ার্ড সব এইভাবে আপনাকে ধরতে হবে। বুঝা গেছে? এমন ভাবে কোনো ভেরিয়েবল দেওয়া যায় না যেটা লোকাল এবং গ্লোবাল দুইভাবে মানে পাবো, এরকম কিওয়ার্ড ইউজ করা লাগে? না, আপাতত এরকম কোনো নিয়ম নাই যে দুই জায়গায় আপনি ইউজ করতে পারবেন। এই জন্যই তো আলাদা করে দিছে, লোকাল, গ্লোবাল আর হচ্ছে এটা। আরেকটা ছিল কি আমাদের স্ট্যাটিক। স্ট্যাটিক ভ্যারিয়েবলটা দেখেন কিরকম। কারণ এখানে আমি দুটো ভ্যারিয়েবল নিলাম, $a, এখানে নিলাম কত 10। আমি এটার সামনে বলে দিলাম স্ট্যাটিক। স্ট্যাটিক কথাটা বলে দিলাম, চেঞ্জেবল আর কি। এখানে আমি আরেকটা ভ্যারিয়েবল নিলাম, এটা আমার স্ট্যাটিক না, নরমাল থাকবে। ডলার কি নিলাম? b, কত দিলাম? 5। এই তো দেখেন এটা। তারপর আমি বলে দিলাম হচ্ছে $a++ $b++, দিছি না? আচ্ছা, এখানে আমি বললাম হচ্ছে ধরেন যে দেখাম আমি বানাইলাম ফাংশনটা, অ্যাড দিলাম, সেভ করে আউটপুটে দেখেন তো কিছু আসছে? কেন? ও ইকো করি নাই। ইকোর পাওয়ার দেখছেন? 10 আর কত আসছে? আমরা এটাকে একটু আলাদা করে ফেলি, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। আমরা কি করতে পারি? কোথায় ব্রেক দিলে ভালো হবে? এখানে ব্রেক দিলে কাজ করবে? কাট করে ফেলছি। এটা হচ্ছে প্রথমবার, তাই না? প্রথমবার কত আসছে? 10, আর পরে কত আসছে? 5। কেন আসলো 10 আর 5? এটাই দিলাম না, তাই দুইবার করলাম। এবার দেখেন স্ট্যাটিকটা হচ্ছে কোনটা? 5 হয় নাই কেন আমি বলতেছি, 6 হয় নাই কেন। এটা অ্যাকচুয়ালি 6 এটা 5 হওয়ার কথা ছিল মনে হয়। এবার এখানে একটা বিষয় দেখেন, স্ট্যাটিকের ভেরিয়েবলটা কিন্তু পরিবর্তন হয়। মানে স্ট্যাটিকের ভেরিয়েবলটা দেখেন, আমার এখানে আগে ছিল, এটা কি স্ট্যাটিক ছিল না? 10 ছিল, এখন এটা কত হয়ে গেছে? 11 হয়ে গেছে। বাট এটা শুরু হয়েছিল 5 থেকে, কত আছে? 5ই আছে। মানে স্ট্যাটিক ভেরিয়েবলটা হচ্ছে আপনি যদি কোনো ভেরিয়েবলটা চান যে পরিবর্তনশীল হবে, একবার ঘুরে একটা ভ্যালু নিল, তারপর হচ্ছে সেটাতে আরেকবার যখন শুরু হবে তখন নতুন যে ভ্যালুটা তার মধ্যে অলরেডি স্টোর হয়েছে সেই ভ্যালু থেকে আসবে। তাহলে ধরেন স্ট্যাটিকটাকে আমি ইনক্রিমেন্ট করে 6 করলাম, এখন আবার সেটাকে আমি ঘুরাইলাম, তার মানে ওই 5 থেকে 6 হবে না, 6 থেকে 7 হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাচ্ছে। মানে প্রিভিয়াস যে ভ্যালুটা সে ধরছিল সেখান থেকে আবার শুরু হচ্ছে। কোনটা? হ্যাঁ দেখেন, ও কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। এটা কি নরমাল ছিল? না, স্ট্যাটিক তো প্রথমটা। এখানে স্যার স্ট্যাটিক আপনি 10 দিবেন, ইকো তো a++, এক বাইরে যাওয়ার কথা না, 10 থেকে 11 প্রথমবার বাড়বে না, প্লাস এ দিলে প্লাস প্লাস এ দিলে প্রথমবার বাড়বে। কোনটা? প্লাস প্লাস ওয়ান বাইরে যাওয়ার সাথে প্লাস প্লাস আগে দেওয়া লাগবে, শুরুতে দেওয়া লাগবে। স্ট্যাটিকের ক্ষেত্রে প্রথম ঘোরাতে পারবে না, পরে ঘোরাতে পারবে, যে বাইরে গেছে। আচ্ছা, এখানে একটু ক্লিয়ার হন বিষয়টা। স্ট্যাটিকের মান হচ্ছে প্রথমে কত আছে? 10। এই ঘোরার পরে কত হয়ে গেছে? 11। আবার ঘোরার পর কত হয়ে গেছে? 12। তার মানে তার প্রথমে ছিল 10, কিন্তু একবার ঘোরার পরে এখন তার মান হয়ে গেছে 11। এখন সে 11 কি তার ভ্যালু ধরতেছে, 10 কে আর ধরতেছে না। কিন্তু তার মান আমরা দিয়েছি কত? অ্যাকচুয়ালি 10 দিয়েছিলাম, সে আর 10 ধরতেছে না, ধরতেছে আপডেটেড যেটা হয়েছে সেটাকে। আবার ঘোরার পর কত হয়ে গেল? 12। তার মানে একবার ঘুরলে 10 থেকে 11 হওয়ার কথা ছিল এই জায়গাটাতে, কিন্তু হয়েছে কত? 12। কেন? কারণ তার একবার ঘুরে অলরেডি তার মধ্যে স্টোর করে রাখছে কত? 11। আরেকবার ঘুরে তার মধ্যে স্টোর করে রাখছে কত? 12। আর এটা ওই 5 থেকে প্রত্যেকবার শুরু হওয়ার কথা। তার মান যেহেতু 5 বলে দিয়েছেন, তার মানে শুরু হচ্ছে কত থেকে? 5 থেকেই বারবার। পরিবর্তন আর হচ্ছে না, কারণ কি এটা স্ট্যাটিক ভেরিয়েবল না।
এই হচ্ছে বিষয়। যদি এটা স্যার ফাংশনের বাইরে থাকে তাহলে ঠিকই তো ঘুরতো, তাই না? ফাংশনের বাইরে থাকলে ঠিকই ঘুরতো। এখানে আরেকটা বিষয় আমরা স্কিপ করে গেছি, আমরা ফাংশন তো নরমালি দেখলাম, এই ফাংশনের ভিতরে আমরা চাইলে প্যারামিটার পাস করতে পারি। মানে এখানে আপনি চাইলে কি করতে পারেন, প্যারামিটার পাস করতে পারেন। প্যারামিটার একটা দিতে পারেন, কোনটা বিয়েটা তো স্ট্যাটিক না, ও বারবার শুরু হচ্ছে ওইখান থেকেই, এই কারণে। ফাংশনের ভিতরে তো আছে যে ওকে, ফাংশনের ভিতরে হওয়ার কারণে কিন্তু ঘুরে নাই। যদি আমি ফাংশন ছাড়া দিতাম, ইনক্রিমেন্ট করতাম, ডিক্রিমেন্ট করতাম, তাদের ঠিকই ঘুরতো। আচ্ছা এখানে দেখেন প্যারামিটার পাস কেন করবো আমরা। প্যারামিটার পাসটা আমরা এই কারণে করব যে একটু আগে যে আমরা যোগ বিয়োগটা করলাম, যেমন ধরেন আমি এর মান দিলাম কত 10, হ্যাঁ, তারপর বির মান দিলাম কত 20। সাপোজ আমি নরমালি একটা যোগ করলাম যে সি $a প্লাস $b, তারপর আমি ইকো করলাম ইকো ডলার কত সি। এখন দেখেন এই ফাংশনটাকে যদি আমি ইকো করি তাহলে বারবার আমাকে 10 আর 20 এর যোগফলই দিবে না? 100 বার যদি আমি এই ফাংশনটাকে ডাকি দিবে? চলেন দেখি দেয় কিনা। যতবারই দিই না কেন 10 আর 20 মানে বারবার কত দিয়ে খাবে? 30 30 30 30 30। আমি এটাকে ব্রেক দিয়ে দিই। দেখেন বারবার সেম আসে, বাট আমি কি সবসময় 30 10 আর 20 এর যোগফল চাই নাকি ভিন্ন ভিন্ন সংখ্যার চাই? এক এক সময় এক এক সংখ্যার কিন্তু আমি যোগ বিয়োগ এগুলো কিন্তু চাইতে পারি। তো সেক্ষেত্রে দেখেন আমরা এটার ভিতরে কি দিয়ে দিব, প্যারামিটার পাস করব। প্যারামিটার পাস করলে সুবিধাটা কি, এক এক সময় এক একটা প্যারামিটার ভ্যালু আমি কি করব, এক একটা দিতে পারবো। তার মানে এই যে এ আর বি এখানে দিয়েছেন, এই দুটার এখানে দেওয়ার কোনো দরকার নাই। আপনি শুধু এখানে বলে দিবেন এ আর বি এর যোগফল আমি সি এর মধ্যে রাখতে চাচ্ছি, শেষ। এরপরে যেটা করবেন, এখানে আসবেন, আসার পর এখানে আপনি ভ্যারিয়েবলের নামটা বলে দিবেন। এখানে কত বললাম, এ, আর এখানে বললাম কত, বি। তার মানে হচ্ছে এ এর মানটা যে এখানে যোগ হচ্ছে, এ বি এর মানটা এখানে যোগ হচ্ছে, তার মধ্যে স্টোর করতেছে কার ভিতরে, সি এর ভিতরে। এখন আপনি যদি হচ্ছে এবার এ এর মান বি এর মান না দেন তাহলে কিন্তু সে কোনো আউটপুট দেখাইতে পারবে না। কি বলছে দেখেন, আর্গুমেন্ট কাউন্ট ইরর, মানে সে আর্গুমেন্ট কোনো পাচ্ছে না। আর্গুমেন্ট কেন পাচ্ছে না, কারণ আপনি যখন প্যারামিটার এইভাবে পাস করবেন, সেই প্যারামিটারের ভ্যালুগুলো আপনাকে কোথায় দিতে হবে, ফাংশনের মধ্যে দিতে হবে। আর এই ফাংশনের মধ্যে যখন আপনি ভ্যালু পাস করবেন তখন সেটাকে বলা হয় কি, আর্গুমেন্ট পাস করলেন। এটা হচ্ছে আপনি প্যারামিটার দিচ্ছেন আর এখানে এই প্যারামিটারের ভ্যালু পাস করতেছেন, মানে আর্গুমেন্ট পাস করতেছেন। তো এটার জন্য আমি প্যারামিটার ভ্যালু দিয়ে দিচ্ছি 10 আর কত দিলাম 30। তাহলে দেখেন আমাকে কত দেখাচ্ছে, 40 প্রথমবার দেখাইলো। এবার আমি আবার কল করলাম, বলে দিলাম যে না, এবার আমি চাচ্ছি যে 100 আর 30 এর যোগফল দেখাও। তাহলে কি ভিন্ন হচ্ছে না? এখন ফাংশনের সুবিধাটা কিন্তু আমরা বুঝতে পারতেছি, তাই না, যে সেম কাজ করলাম, ফাংশনই কাজ। এখন ফাংশনে একটা সুবিধা হচ্ছে, আমি আগে এক সংখ্যারই যোগফল দেখতাম বারবার, এখন ভিন্ন ভিন্ন সংখ্যার যোগফল দেখতে পারবো। সহজ কথায় আমার এই এর ভিতরে যেই ভ্যালু আসুক না কেন প্রত্যেকবার সেই ভ্যালুরই কি করে ফেলবো, এ আর বি এর ভ্যালুকে যোগ করে সে আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট আউটপুট কিন্তু দিতে পারবে। বলেন স্যার, যেমন এ এবং বি আলাদা আলাদা করে দিয়েছে, দুটো প্যারামিটার। হ্যাঁ, এখন এরকম কি কোনো সিস্টেম আছে যে এই দুটাকে একসাথে করে একটা প্যারামিটার হবে, আবার আরেকটা ব্র্যাকেটের মধ্যে এরকম না, ভেরিয়েবল এখানে করতে পারবেন না, জাস্ট এরকম করে আলাদা আলাদা করে দিতে হবে। এরকম করতে পারেন যে এর ভিতরে আমি 10টা ভ্যালু রাখবো, সেক্ষেত্রে পর আবার এর দিকে যাইতে হবে, ওটার পরের বিষয়, ঝামেলার বিষয়, দরকার নেই আপাতত। আর নরমালি প্যারামিটার আপনি দুইটা না, আপনি চাইলে এটার সাথে 3টা প্যারামিটার পাস করতে পারেন, 3টা 4টা যে কোটা দরকার হয় পারবেন, সীমাবদ্ধতা নেই, করতে পারবেন। এখানে যদি মনে করেন আমি আরেকটা ভ্যারিয়েবল দেবো ডি, সেটাও পারবেন, বা এ পারবেন, কিন্তু এখানে দিলে মাথায় রাখতে হবে এখানে কয়টা পাস করতে হবে, এখানে তিনটেই পাস করতে হবে। হ্যাঁ, কে কে, হ্যাঁ এখানেও দিতে হবে, আবার কোথায় দিতে হবে, এখানেও দিতে হবে। মানে এখানে যে কটা আপনি প্যারামিটার দিবেন আপনার এই জায়গাটাতে সেই কটা আর্গুমেন্ট পাস করা লাগবে, নাহলে ওই একটা যদি মিস পাই, দেখেন আমাকে, আমি কিন্তু এখানে ইউ করি না, মানে আউটপুটে যাইও নাই, তার আগে আমাকে বলে দিছি ইউ, ঠিক না? আমি যদি এখানে বলে দিতাম যে ঠিক আছে আবার 20 দিলাম, তোমার একটা ইরোর গেল কেনা, এখানে দিলাম আরেকটা, এখানে দিলাম হচ্ছে আবার 10, যাই দেন না কেন দিতে হবে। কিন্তু এখানে দিলে কি হবে, এবার দেখেন তো হবে, কারণ কার কার প্যারামিটার পাস করছেন আপনি, সমস্যা তো নাই, আপনি যোগ করছেন দুইটারে, সমস্যাটা কি? প্যারামিটার আপনি 3টাই দিয়েছেন, প্যারামিটার ধরে নাই, বাট আপনি দিতে চাইছেন, আপনার প্যারামিটার পাস করছেন, আপনার আর্গুমেন্টে 3টা দিতে হবে, আপনি দিছেন, কিন্তু আপনি ফাংশনে বলছেন যে
আমার ডি এর মান দরকার নেই ভাই, আমার এ আর বি রে যোগ করে দাও, দিছি। বাট এখন যদি চান যে না, কোনো পরিবর্তন হবে না, না আর এরর হবে না। এররও হবে না, কিছু হবে না, ওর মতো চলবে। কারণ ফাংশন আপনি যা বলছেন সেটাই তো সে আপনাকে দেখাবে। এইখানে কি দিলেন না দিলেন ওর সাথে কি যায় আসে? এখানে কি স্যার শুধু ভেরিয়েবলই দেওয়া যাবে নাকি আরো কিছু দেওয়া যাবে প্যারামিটার হিসেবে? না, ভেরিয়েবলই দিতে হবে, প্যারামিটার দিতে হবে, কিন্তু সে কিছু কিছু ক্ষেত্রে আপনি অ্যারে দিতে পারেন, অবজেক্টও দিতে পারেন। এটা হচ্ছে যখন আপনার অবজেক্টের ভিতরে বিশাল ডাটা থাকবে, বিশেষ করে আমরা যখন ই করব, মানে আমরা যখন ওই ইনসার্ট ডিলিটের কাজ করব, তখন দেখবেন এটা আসবে। আর এইটা এইখানে ফাংশনের মধ্যে র পিএইচপি তে খুব কম আসবে, লারাভেলে এটার ব্যবহার ইউজ পরিমাণ ইউজ। হ্যাঁ, আমরা যখন এডিট করব, ডিলিট করব, ইনসার্ট করব, সব জায়গায় এই ধরনের ফাংশনের কাজ আছে। নিজেরা ফাংশন বানাবো, নিজেরা ইনসার্ট করবো, আবার ধরে নিয়ে আসবো এইভাবে প্যারামিটার পাস করে, অ্যারে পাস করে, অবজেক্ট পাস করে। বলেন। ফাংশনের মধ্যে সময় রিটার্ন কিওয়ার্ড ইউজ করে। হ্যাঁ, রিটার্নটা হচ্ছে ধরেন আপনি এখানে যদি ইকোর জায়গায় রিটার্নও বলে দেন, তার ভিতরে ওই মানটাই নিয়ে আসবে, আর কিছুই না। সেক্ষেত্রে কি আমার ফাংশন ইকো করা লাগবে নাকি? কিছুই লাগবে না, রিটার্ন ইকো সেম জিনিস। কি এইটা এইভাবে না বলেছিলাম। আচ্ছা, রিটার্নটা এই জায়গাটাতে আপনি আউটপুট দেখতে পারবেন না। রিটার্নটা হচ্ছে এক সহজ কথা বুঝে নেন, সি এর ভিতরে তো আমার এ আর বি এর যোগফল আছে, তাই না? আপনি যখন রিটার্ন সি দিয়ে দিচ্ছেন, তার মানে ও রিটার্নের মধ্যে এখন এই ভ্যালুটা আপনি সেই স্টোর করে রাখছেন। সহজ কথা, স্টোর করে রাখছেন। এখন এটা আউটপুট দেখতে হলে আবার ইকো দিয়ে দেখতে হবে। ফাংশন কি ইকো করা যায়? কোনটাকে? না, ফাংশন কি করতে পারবেন? ইকোটা কোথায় করব? রিটার্নটা আবার আগে এইখানেই তো ইকো করবেন। রিটার্নটা ইকো করব। রিটার্ন মানে হচ্ছে সহজ কথা, আপনি রিটার্নের মধ্যে আপনি আউটপুট দেখাবেন না, বাট তার মধ্যে ভ্যালুটা আপনি রাখতেছেন। দেখানোর ক্ষেত্রে আবার ইকো না লিখলে তো আপনি আউটপুট দেখতে পারবেন না। বাট এইখানে রিটার্ন ছাড়াও যেহেতু আমরা ফাংশন করছি, এটার ভিতরে রিটার্ন লিখলে আউটপুট দেখতে পারবেন না। মানে ফাংশন ছাড়াও, ফাংশনের বাইরে অনেক ক্ষেত্রে আমরা রিটার্ন ইউজ করলে, রিটার্নের মধ্যে যদি কোনো ভ্যালু থাকে, সেটা সে আমরা যখন চেকিং গুলা করি তখন সে আউটপুট হিসেবে দেখাইতে পারে। এখানে তো স্যার সির মধ্যে তো অলরেডি স্টোর হয়েই আছে উপরে। হ্যাঁ, এখানে রিটার্ন করার দরকার নেই। এটা তো আমি তো দেখাইলাম মানে রিটার্নের কাজটা কি। এখানে আমি করবো না, এখানে আমি নরমাল আমি ইকো দিব যে সিটাকে তুমি ইকো করো, তাহলে আমি আউটপুটটা দেখতে পারবো। কিন্তু আপনি যদি চান যে আমি ইকো করবো না, কিন্তু আমি এই সি এর মধ্যে এই ভ্যালুটা লিখে রাখতেছি, মানে স্টোর করে রাখতেছি, বাস এইটুকু। অলরেডি স্টোর আছে তো সি এর মধ্যে তো আছে, মানে আমি বুঝাইতে পারতেছি না। কিন্তু না করলে আর এই নিচের লাইনটা দেওয়ার দরকার আছে, কোনো রিটার্ন করার দরকার আছে বা রিটার্ন করার প্রয়োজন আছে। মানে সহজ কথায় আমি আবার বুঝাচ্ছি আপনাদের, আপনি দেখাই মানে আপনি বললেন দেখে আমি রিটার্নটা দেখালাম যে ওইখানে রিটার্ন আপনি লিখে ভ্যালুটা স্টোর করতে পারেন। আমি তো দেখানোর ক্ষেত্রে তো ওটা দরকার নাই ওই জায়গাটাতে। আমি ধরেন এখানে বললাম হচ্ছে এর মান হচ্ছে 10, আমি ইকো করব না, আমি জাস্ট রিটার্নে রেখে দিলাম $a। রিটার্ন মানে বলে লিখছি আমরা, মানে হচ্ছে রিটার্ন এ মানে হচ্ছে এর ভিতরে যে মানটা আছে সেটা আমি জাস্ট ওর মধ্যে স্টোর করে রাখছি টেম্পোরারি। অলরেডি আছে, মানে উনি বলতেছে এর ভিতরে তো স্টোর করা আছে, বাট রিটার্ন তো প্রয়োজনটা কি? রিটার্ন প্রয়োজন নাই, কিন্তু মানে আমি আবার বুঝাইতেছি আপনাদেরকে, অনেক সময় রিটার্ন দিয়ে আমরা চাইলে জাস্ট স্টোর করে রাখতে পারি টেম্পোরারি, আর কিছুই না। আপনার রিটার্ন ইউজ করা লাগবে সেটাও না। রিটার্ন দিলেও হবে, না দিলেও হবে। হ্যাঁ হ্যাঁ, তার অনেক জায়গায় তো দেখি রিটার্ন ইউজ করা, কিন্তু মনে হয় যে এটা তেমন কোনো কাজ নাই। আপনি আমরা তো নরমাল হচ্ছে রিটার্ন ইউজ করি না, আমরা দেখা গেল যেখানে আমরা একটা মানে কি বলে প্রোগ্রাম করছি, ওই ভ্যালুটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে লিখে রাখি, শেষ। ভ্যালুর মধ্যে স্টোর করে রাখি আরেকটা ভ্যালু নিয়ে। এখানে ধরেন 3-4টা একটু আগে যেটা করলাম আমরা এ আর বি যোগফলটা করলাম, এটাকে আমরা জাস্ট ওই একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম, আর কিছুই না। আর কিছু আছে আজকে? তেমন কিছু নাই, মোটামুটি আমাদের আজকে 2 ক্লাস কমপ্লিট হয়ে গেছে। মডুলাসের একটা কাজ ছিল, মডুলাসটা আমরা মোটামুটি জানি। মডুলাসকে আমি দিয়ে দিব না, সমস্যা নেই। যদি আমি এখানে দিলাম হচ্ছে 50, আর এরপর যদি আমি ইকো করি $a, মডুলাস কত দিয়ে দেওয়া যায়, তাহলে আউটপুটে কত আসবে? 0 কেন আসলো বলেন তো? মডুলাস মানে কি? ভাগ শেষ দেয়। যদি এখানে 51 দিতাম তাহলে 1। মডুলাসটা নরমালি মডুলাস হচ্ছে ভাগ শেষ বের করে,
মানে আপনাদের একটু অঙ্ক করে দেখা যাবে না, বুঝতে পারবেন? বুঝতে পারছেন? মানে আপনার ছোটবেলায় করতাম না, আরেক যেমন এখানে দিলাম হচ্ছে 12, এটাকে যদি আমরা ভাগ করি কত দিয়ে, 2 দিয়ে ভাগ করলাম, তাই না? তাহলে তো ওই যে কেমনে করে ভাগ, 6 দোকানে 12, 6 দিলে যে 12, তাহলে ভাগ শেষ কত, 0 না? যদি এখানে আমি বলে দিতাম 13, তাহলে 6 দোকানে 12 থাকতো, বাকি থাকতো কত? এখানে 51 দিয়ে করি। হ্যাঁ, সরি, একটা আরেক জায়গায় লিখে দিচ্ছি, তাই না? ভাগ করার জন্য তো ঠিক আছে। মানে আপনি যদি ভাগ শেষ চান তাহলে এটা, এটাকে আবার পার্সেন্টেজ বলেন না, ভুলে গেল। কোনটা? এরে আজকে না, এর আলাদা ক্লাস আছে। এটা হচ্ছে আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। ধরেন আপনি এটা এবিসি নামে একটা ভেরিয়েবল নিলেন, এর ভিতরে আপনি চাচ্ছেন যে একসাথে অনেকগুলো ভ্যালু রাখতে, সেই ক্ষেত্রে আপনাকে এরকম একটা অ্যারো সাইন দিতে হবে, দিয়ে এর মধ্যে আপনি বলে দিতে পারেন এভাবে অনেক ভ্যারিয়েবল রাখতে পারেন, সহজ কথা, বুঝতে পারছেন? এইভাবে অনেক ভ্যালু রাখতে পারেন। তারপর যদি চান যে আমি এটাকে ইকো দিয়ে প্রিন্ট করতে চাইতো, তখন সে আপনাকে কোনো দিতে পারবে না, এখানে একটা মেসেজ দিবে যে ভাই আমার এটার ক্ষমতা নাই, মানে একে প্রিন্ট করার ক্ষমতা কার নাই, ইকোর নাই। তখন আপনাকে আরেকটা ফাংশন ইউজ করতে হবে, জানা হচ্ছে কি প্রিন্টার, এর ভিতরে ঢোকাই দিতে হবে কাকে, এটাকে। এটা যদি বলে দেন তাহলে সে এর আকারে দেখাবে, যে 1 লিখছিলাম আমরা কোথায়, না ওই যে 1ই তো ভাগশেষ। ইন্ডেক্সিং করছে এখানে। আচ্ছা দেখেন, অ্যারেতের মধ্যে সে যেটা করে, সে তো অনেক ভ্যালু, এক একটা ভ্যালুকে সে এক একটা জায়গার মধ্যে স্টোর করে রাখে। যেমন 10কে সে 0 মধ্যে স্টোর করে রাখছে, 20টাকে হচ্ছে 1-এ, আর এইগুলাকে আমরা বলেছি ইন্ডেক্স। 0 থেকে কাউন্ট করে সবসময়, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজেই 0 থেকে কাউন্ট করে। মানে আলাদা ভ্যালুকে সে আলাদা জায়গা দিচ্ছে, যে 0 জায়গায় আমি 10 রাখলাম, 1 জায়গায় আমি 20 রাখলাম, 2-র মধ্যে আমি 30 রাখলাম, 30 জায়গায় এটা রাখলাম। যেহেতু মাল্টিপল ভ্যালু, এই কারণে তার ভিতরেই সে নিজে ভ্যালুগুলোকে যেগুলো স্টোর করে রাখছে এর মান, ওগুলো শুধু প্রিন্ট আউট করতে হবে। শুধু এর মানগুলোকে, শুধু ভ্যালু। তাহলে হচ্ছে সরাসরি ইকো করেন, ইকো $ABC, কার কোন মানটা দেখতে চান আপনি? সবগুলাই। শুধু মান দেখলে গেলে আপাতত না দেখায়, কারণ ওটার জন্য আমাদের ই লাগবে, কিন্তু সবগুলাই চাই। সবগুলা দেখাতে গেলে আমাদের লুপ লাগবে। ইন্ডেক্স নাম্বার দিলে তো হবে, একটা আসবে। তো এটা আজকে জানতে চাচ্ছি না আমি, মানে সব যুগেগুলো যদি চাই, যেন আমাদের ফর ইচ লুপ লাগে, ফর লুপ লাগে। অ্যারে 3 প্রকার, ইন্ডেক্স, অ্যাসোসিয়েটিভ, এটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল। এই বেশি আজকে দেখানো যাবে না, তাহলে ই হয়ে যাবে, বদহজম হয়ে যাবে। আর 2 ক্লাস